এখন আমি তোমাদের বইয়ের এটা 3.4 হবে, 3.14 হবে এই প্রমাণ টাইপের ম্যাথটা সমাধান করাবো, ঠিক আছে? তো এই জিনিসটাতে কি বলা আছে দেখো, এখন আমরা সাধারণভাবে স্থাপিত বিমে শিফট হচ্ছি বেন্ডিং আমাদের ডিফ্লেকশন নির্ণয়ের পরিমাণের জন্য। তো সাধারণভাবে স্থাপিত বিম কোনটা? যে বিম আমাদের একটা হচ্ছে তোমার হিঞ্জ সাপোর্ট আর একটা হচ্ছে রোলার সাপোর্টের উপর থাকবে, সেটাই হচ্ছে আমাদের সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে? তাহলে দেখো এই যে একটা দুইটা সাপোর্টের উপর বিমটা অবস্থান করতেছে, এজন্য আমরা এটাকে কি বলতেছি? সাধারণভাবে স্থাপিত বিম। এখন বলছে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সাধারণভাবে স্থাপিত বিমের উপর L/3 দূরত্ব পর পর পি লোড প্রয়োগ করা হলো, ঠিক আছে? অর্থাৎ ধরো এখান থেকে L/3 দূরত্ব পর একটা, আবার এখান থেকে L/3 দূরত্ব পর একটা, আবার এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে? L/3 হচ্ছে। তাহলে এরকম দুইটা লোড প্রয়োগ করা হলো। তাহলে মোট দুইটা লোডের কথা বলছে, এখানে বলে দেওয়া আছে। তাহলে সর্বোচ্চ ডিফ্লেকশন এবং যে কোনো লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই বিমের জন্য সর্বোচ্চ ডিফ্লেকশনের পরিমাণও হিসাব করতে হবে, আবার হয় এই লোডের নিচে না হলে এই লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণও হিসাব করে দিতে হবে। তো এই বিষয়টা একটু তোমরা খুব ভালোভাবে বুঝবা, ঠিক আছে? তো যেহেতু আমাদের সর্বোচ্চ ডিফ্লেকশন বলছে, আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে দেখছিলাম যে সর্বোচ্চ ডিফ্লেকশন হয় হচ্ছে, এটা যদি ক্যান্টিলিভার বিম হয়, এই বিমের সর্বোচ্চ ডিফ্লেকশন হয় হচ্ছে মুক্ত প্রান্তে, অর্থাৎ এই যে এটা, ঠিক আছে? কিন্তু সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সর্বোচ্চ ডিফ্লেকশন হবে যদি বিমটা প্রতিসম হয়, অর্থাৎ বিমের উপর প্রতিসম বিম কি, এটা আশা করি আর কোনো নতুন করে বোঝানোর দরকার নাই। যে বিমের মিডল পয়েন্টের বাম পাশে এবং ডান পাশে সমপরিমাণ লোড থাকবে এবং লোডগুলো মিডল পয়েন্ট থেকে সমান দূরত্বে অবস্থান করবে, সেটা একটা কি বলে, সেটা একটা হচ্ছে প্রতিসম বিম, ঠিক আছে? তাহলে প্রতিসম বিমের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং বলতেছি, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পরিমাণ হবে হচ্ছে কোথায়? একদম মিডল পয়েন্টই, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয়ের জন্য কি করতে হবে? আমাদের হচ্ছে দুইটা অবশ্যই স্পর্শক বিন্দু নিতে হবে। তাহলে একটা স্পর্শক বিন্দু ধরলাম আমরা এই যে এখানে, আর একটা স্পর্শক বিন্দু আমরা কোথায় নেব? যেখানে আমরা ডিফ্লেকশন নির্ণয় করব সেই জায়গায়, এই যে এখানে। তাহলে ডিফ্লেকশনের পরিমাণ কতটুকু হবে দেখো তো, আমরা যদি এই যে এই জায়গার স্পর্শকটাকে বর্ধিত করি, অর্থাৎ এই যে এই জায়গার একটা স্পর্শকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এই যে বর্ধিত করলাম, আর এই যে এই জায়গার যে বিন্দুটা, এটা একটু বাইরের দিকে নিয়ে আসলাম, এই বিন্দু থেকে এই স্পর্শক পর্যন্ত যে দূরত্ব, সেটাই তো ওয়াই, তাই না? আমরা কিন্তু উপপাদ্যে দেখেছিলাম, তাহলে এটাই কিন্তু ওয়াই। এখন তাহলে কি ভাইয়া, এটা যদি ওয়াই হয় তাহলে আমরা এই ওয়াই এর পরিমাণটা হিসাব করব। কিভাবে হিসাব করব? যে দুইটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করলাম, ওই স্পর্শকের মাঝখানে যতটুকু ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রের জন্য আমরা পুরো ম্যাপটা হিসাব করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো, আমরা সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয়ের জন্য একটা হচ্ছে একদম সেন্টারে নিলাম স্পর্শক বিন্দু, আর একটা আমরা এই যে এখানে সাপোর্টের নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমার মাপন বিন্দু হচ্ছে এই যে এটা, যেহেতু আমরা এখান থেকে এই যে স্পর্শক পর্যন্ত ডিফ্লেকশনটা মাপতেছি, ঠিক আছে? তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমাদের বাকি ক্ষেত্রগুলোর মোমেন্ট নিতে হবে। তাহলে দেখো এই ম্যাথটা করার জন্য কিন্তু আমাদের মোমেন্ট বাই পার্টস অনুযায়ী করা হয় না, এটা আমাদের একদম ফুল বিএমডি ড্র করা হয়েছে। বিএমডি ড্র করার পর সেই বিএমডি থেকে আমরা এখন কিভাবে ম্যাথ সমাধান করতে পারবো সেটা দেখানো হয়েছে। তো এর আগের যেগুলো দেখলাম, অর্থাৎ এই যে এই ম্যাথগুলো যেগুলো দেখলাম, এগুলো কিন্তু মোমেন্টস বাই পার্ট অনুযায়ী আমাদের হিসাব করা হয়েছিল। আমরা এখন কি দেখবো? যে সম্পূর্ণ বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে কিভাবে আমরা ম্যাথ সমাধান করতে পারি সেটা। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কি করতে হবে দেখো, আমরা তো এর আগে এসএফডি থেকে ক্ষেত্রফলের মাধ্যমে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করছিলাম, কিন্তু এখানে তো আমরা এসএফডি অঙ্কন করবো না, কারণ ম্যাথ তো অত বেশি বড় করা যাবে না, এক্ষেত্রে আমাদের শর্টকাটে কাজ সারতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি করতে হবে দেখো, আমরা সবসময় মনে রাখবা, আমরা কি বলছিলাম যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে কি হয়? বেন্ডিং মোমেন্টের পরিমাণ শূন্য হয়, ঠিক আছে? অর্থাৎ ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে কি হবে? আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্টের পরিমাণ শূন্য হবে। আর সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে দুই সাপোর্টে বেন্ডিং মোমেন্ট শূন্য হবে, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই শূন্য থেকে শুরু করব, তাই না? শূন্য থেকে শুরু করব কিন্তু। তাহলে আমরা কি করব? শূন্য থেকে শুরু করলাম, তাহলে এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে হিসাব করতে করতে আমাদের এই যে এসএফডিটা আছে সেটা ড্র করব। আমি একটু অন্য একটা কাগজ নেই, কাগজে আমি ড্র করব। তাহলে ধরো আমাদের এটা হচ্ছে রেফারেন্স লাইন, ওকে? রেফারেন্স লাইন। এখান থেকে আমরা কি করব? এই যে উপরে ধরো বিমটা দেওয়া আছে এভাবে, এটা হচ্ছে সাপোর্ট। আমি একটু ভালোভাবে তোমাদের ব্যাখ্যা করি বিষয়টা, তাহলে তোমাদের সামনে আর প্যাচ লাগবে না। এটা একটা পিলোড, এটা একটা পিলোড, এখান থেকে দূরত্ব হচ্ছে L/3 L/3 L/3, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের 0 0 অক্ষ। এখান থেকে আমাদের কি হবে? যদি পজিটিভ মোমেন্ট দেয় তাহলে আমাদের উপরের দিকে যাব, যদি নেগেটিভ মোমেন্ট দেয় তাহলে নিচের দিকে যাব। তাহলে আমরা এখন মোমেন্টটা হিসাব করব আসলে কিভাবে। আমরা তো আগে ক্ষেত্রফল দিয়ে হিসাব করতাম এসএফডির, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? আমরা এই জায়গার এখন মোমেন্ট হিসাব করব, ঠিক আছে? এই পয়েন্টের, অর্থাৎ এই সেকশনে বিমের। তাহলে এই সেকশনে মোমেন্ট হিসাব করার জন্য আমাদের কি করতে হবে?
আগে আমাদের এই যে দুই সাপোর্টের প্রতিক্রিয়া বলটা বের করে নিতে হবে। তাহলে প্রতিক্রিয়া বল কি হবে, আমরা জানি সাধারণভাবে স্থাপিত বিমের উপর যদি বিমটা প্রতিসম হয় তাহলে প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু হবে হলো বিমের উপর সবগুলো লোডের যোগফল। তাহলে এখানে যেহেতু বিমটা প্রতিসম, সবগুলো লোড কি কি পি প্লাস পি ডিভাইডেড বাই 2, অর্থাৎ যে পরিমাণ বল থাকবে সেই বলগুলো দুই পাশে ভাগ হয়ে যাবে যেহেতু বিমটা কি প্রতিসম। আর যদি বিম প্রতিসম না হয়, অর্থাৎ মাঝখান থেকে বলগুলো সমান দূরত্বে না থাকে এবং সমান না হয়, সেক্ষেত্রে আমাদের ওই যে সামেশন অফ মোমেন্ট এ যেভাবে আমরা এসএফডি তে রিঅ্যাকশন বার করতাম সেভাবে বের করতে হবে। ঠিক আছে, তা যেহেতু আমাদের এখানে বিমটা প্রতিসম, সেক্ষেত্রে আমরা কি করব, লোডের বিমের উপর যতগুলো লোড থাকবে সবগুলো লোডকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা দুই পাশে রিঅ্যাকশনের পরিমাণ পাবো। তাহলে রিঅ্যাকশন কত পেলাম, এখানে 2p কে আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা রিঅ্যাকশন পেলাম p। তাহলে এখানেও p বল রিঅ্যাকশন, এখানেও p বল রিঅ্যাকশন, p p। ওকে, তাহলে দেখো তো আমরা যখন আমরা এই যে এসএফডির ক্ষেত্রফল বা আমরা এসএফডি বিএমডিতে যেভাবে ডায়াগ্রাম অঙ্কন করছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, সেটা তো এখানে অঙ্কন সম্ভব না। তাহলে আমাদের এখন এই যে পয়েন্টে পয়েন্টে মোমেন্টগুলো হিসাব করে বিএমডি ড্র করতে হবে। সেক্ষেত্রে কিভাবে দেখো, সেটা হবে হচ্ছে ধরো আমরা এখন এই পয়েন্টের নিচে বা এই লোডের নিচে বেন্ডিং মোমেন্ট বের করব। তো সেটা কি করব, এই পয়েন্টের বাম পাশে যতগুলো বল আছে সবগুলোর বেন্ডিং মোমেন্টের যোগফল বের করব, অথবা ডান পাশে যতগুলো বল আছে সবগুলোর বেন্ডিং মোমেন্টের যোগফল বের করব। তো এই ক্ষেত্রে আমাদের সহজ কোনটা, সহজ অবশ্যই বাম পাশেরটা হবে, কারণ বাম পাশে মাত্র একটা লোড আছে। ঠিক আছে, আর ডান পাশে হিসাব করতে গেলে এটা একটা আছে আবার রিঅ্যাকশন একটা আছে। ঠিক আছে, তাহলে দুইটা বলে হিসাব করতে হবে। তুমি যদি এই পাশে হিসাব করো তাও যা পাবা, এই পাশে হিসাব করো একই পাবা। ঠিক আছে, অর্থাৎ তুমি সহজ দিকটা সিলেকশন করবা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো তো মোমেন্টের পরিমাণ কি হবে, এই পয়েন্টে মোমেন্টের পরিমাণ হবে এই পয়েন্টের বাম পাশে যতগুলো বল আছে আমরা সেগুলোর হিসাব করব। তাহলে বাম পাশে বল আছে পি পরিমাণে, কি পরিমাণে, বাম পাশে বল আছে হচ্ছে পি পরিমাণে। ঠিক আছে, তাহলে পি পরিমাণ বল আছে এবং সেটা কতটুকু দূরত্বে, l/3 দূরত্বে। দেখো এই যে l/3 দূরত্বে এই বিন্দু থেকে বাম পাশে যে বলটা আছে পি পরিমাণ রিঅ্যাকশন বল, সেটা l/3 পরিমাণ দূরত্বে আছে। এখন এই বলটা কি দিচ্ছে, পজিটিভ মোমেন্ট দিচ্ছে না, এদিকে পজিটিভ মোমেন্ট দিচ্ছে কিন্তু, তাহলে আমাদের এই যে ডায়াগ্রামটা উপরের দিকে যাবে। তাহলে আমাদের এখানে মোমেন্টের পরিমাণ কি হলো, এই পয়েন্টের নিচে পি বলের নিচে PL/3 পরিমাণ, এই যে দেখো PL/3 পরিমাণ মোমেন্ট আসছে কিন্তু। তাহলে এই যে PL/3 পরিমাণে আমরা উপরে উঠে গেলাম। এখন এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নেই, তাই না, কোনো লোড নেই। তাহলে বিমের উপর যদি লোড না থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বিএমডি দেখো এইভাবে সরল রেখায় চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ লোড না থাকলে না, অবশ্য বিষয়টা এটা বললে ভুল হবে। এখন আসলে আমরা ওটা ভুলে যাও যে লোড না থাকলে সমস্যা সরলভাবে যাবে, এটা ভুলে যাও, ওটা আমাদের এসএফডি ক্ষেত্রে, ওটা বলতে একটু ভুল হয়েছে। এটা এখন কি হবে দেখো, আমরা এই লোডের নিচে কি হলো মোমেন্ট বের করলাম, এখন আমরা এই লোডের নিচে মোমেন্ট বের করব। ঠিক আছে, অর্থাৎ এই যে এই জায়গায় এই সোজা। তাহলে এই সোজা মোমেন্ট কি হবে, আমরা এই পয়েন্টের হয় বাম পাশে সবগুলো বল হিসাব করব মোমেন্ট নিয়ে, অথবা ডান পাশে সবগুলো বলের মোমেন্ট হিসাব করব। তো এই ক্ষেত্রে আমাদের ডান পাশে আছে একটা বল, তাহলে অবশ্যই আমরা ডান পাশেরটা হিসাব করব, তাহলে সহজ হবে। তাহলে দেখো আমরা যদি পি বিন্দুতে মোমেন্ট নেই, এই পি বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে আমরা এই জায়গার মোমেন্টের পরিমাণ পাবো। তাহলে সেটা কি হবে, এই পাশে যতগুলো বল আছে অথবা এই পাশে যতগুলো বল আছে সেগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল। তাহলে আমাদের এই পাশে একটা বল আছে, এই জন্য আমরা ডান পাশেরটা এখন হিসাব করব। তাহলে এখান থেকে এই বলের পরিমাণ কত, বলের পরিমাণ হচ্ছে পি, এবং এই যে এখান থেকে বল পর্যন্ত দূরত্ব হচ্ছে l/3, তাহলে l/3, তাহলে এটাও তুমি যদি হিসাব করো তাহলে পাবা PL/3। তাহলে এই বিন্দুটা হচ্ছে PL/3, তাহলে এটাও PL/3, এটাও PL/3, দুইটা কি একই উচ্চতায়, তাহলে দুইটা এদের সরলভাবে যুক্ত হলো। ঠিক আছে, সমানভাবে সরল রেখা দ্বারা। এরপর আমাদের কি করতে হবে, এই যে এই সাপোর্টে কি করতে হবে, আমাদের মোমেন্টের পরিমাণ হিসাব করতে হবে, অথবা তোমরা ডাইরেক্ট মুখস্থ আকারে লিখে দিতে পারো যে সাধারণভাবে স্থাপিত বিমের দুই সাপোর্টে বেন্ডিং মোমেন্টের পরিমাণ 0। তাহলে এখানে অবশ্যই 0 হবে, এটা আমরা মিলে দিলাম, এই যে দেখো। ঠিক আছে, কি জন্য মিলে দিলাম, হেলানো ভাবে, যেহেতু আমাদের বিমের উপর কোনো লোড নেই। ঠিক আছে, সেজন্য আমরা হেলানো সরল রেখা দ্বারা একদম জিরোতে মিলাই দিলাম। তো এইভাবে আসলে যারা এসএফডি বিএমডিটা একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এখানে আসছো তারা সহজভাবে বুঝতে পারতেছো, যারা এটা স্কিপ করছো তাদের আসলে খুবই টাফ হয়ে যাবে বিষয়গুলো বোঝা। তো অবশ্যই আমাদের 1 নাম্বার যে অধ্যায়টা আপলোড দেওয়া আছে তোমরা ওই ক্লাসগুলো করে আসো, ওখানে আমি খুব সুন্দরভাবে তোমাদের এসএফডি এবং বিএমডি গুলো বুঝাই দিচ্ছি। যারা ওই ক্লাসগুলো স্কিপ করছো তারা অবশ্যই এই ক্লাসগুলো করে আসো, তাহলে আশা করতেছি এগুলো তোমাদের বুঝতে একদম কোনো কিছুই হবে না, একদম ডাল ভাত মনে হবে পানির মতো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন না করে কিন্তু বিএমডি ড্র করে ফেলতে পারতেছি। ঠিক আছে, এখন তাহলে আমরা বিএমডি ড্র করলাম ভাইয়া, এখন আমরা কি করব, সর্বোচ্চ ডিফ্লেকশনের পরিমাণ হিসাব করব। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বললাম যে সর্বোচ্চ ডিফ্লেকশন সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সেন্টারে হয়, তাহলে আমাদের সেন্টারে ডিফ্লেকশনের পরিমাণ বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা স্পর্শক সেন্টারে নেব আর একটা স্পর্শক যে কোনো এক পাশে, অর্থাৎ এই পাশে নিব না হলে এই পাশে নিব। তো এখানে যেহেতু এই পাশে নিচ্ছে আমরা এই পাশে নিলাম। ঠিক আছে, তাহলে এই দুই স্পর্শকের মধ্যবর্তী ক্ষেত্র কতটুকু, এই দেখো এতটুকু। তাহলে আমাদের জাস্ট এতটুকুর জন্যই হিসাব হবে, আমাদের কিন্তু এই যে এই পাশের এই ক্ষেত্রের জন্য হিসাব এখানে হবে না। ওকে,
তাহলে এখানে দেখো তো আমরা এই ক্ষেত্রটাকে দুইটা অংশে ভাগ করতে পারি, এই পাশের এই অংশটাকে, এই যে একটা আয়তক্ষেত্র আর একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম A1, এটাকে ধরলাম ধরো A2, ঠিক আছে। অথবা তোমরা এটাকে ধরলাম A1, এটাকে ধরলাম A2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে AM1 ইজ ইকুয়াল টু কি হয় দেখো তো, AM1 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের ভূমি ত্রিভুজ, এটা যেহেতু ত্রিভুজ সেকশন তাহলে এটাকে হাফ ইন্টু ভূমি কত ভাইয়া, ভূমি হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত L/3, L/3 ইন্টু উচ্চতা কতটুক, এই যে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা, তাহলে PL/3, ওকে। তাহলে সম্পূর্ণ তুমি যদি হিসাব করো, সম্পূর্ণ হিসাব করলে তুমি পাবা হলো নিচে 18, উপরে পাবা হচ্ছে PL², ওকে। তাহলে এটা আমরা প্রথম ক্ষেত্রের জন্য পাইলাম। এখন আমরা বের করবো কি AM2, যেটা কিনা এই যে এই আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে AM2 কি হবে ভাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এর কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত, দেখো আমাদের এখানে একটু ভালোভাবে বোঝো, এই অংশ থেকে এই পর্যন্ত হচ্ছে L/3, কতটুক, L/3, ওকে। এখন এই L/3 আবার অর্ধেক, অর্থাৎ এই যে মাঝখান থেকে বিমের, হ্যাঁ এই বিমের মাঝখান থেকে এই যে এই পর্যন্ত কত, L/3 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আবার এটার অর্ধেক কতটুকু, এই যে এতটুকু হচ্ছে L/3 অর্ধেক। তাহলে এর সঙ্গে যদি আমরা হাফ গুণ করি তাহলে পাবো হচ্ছে L/6 পরিমাণে। তাহলে আমাদের এখানে ভূমি হবে হচ্ছে L/6, ওকে, L/6, এবং উচ্চতা কতটুকু ভাই দেখো তো, এই সেম PL/3, তাহলে এটা হচ্ছে আমাদের কত, সেম নিচে 18, উপরে আসতেছে PL²। আশা করতেছি তোমাদের বিষয়টা বুঝাইতে পারছি, ঠিক আছে। এখন আসো আমাদের কি করতে হবে, এই দুইটা ক্ষেত্রের জন্য মাপন বিন্দু কোথায়, এখানে মাপন বিন্দু কিন্তু এখানে হচ্ছে এটা, কারণ কি এই যে এই স্পর্শটাকে আমরা বাড়াইছি এবং এই বিন্দু থেকে এই স্পর্শক পর্যন্ত দূরত্বটা মাপা হচ্ছে, তাহলে এখানে এটাই হচ্ছে মাপন বিন্দু, ঠিক আছে। তাহলে এই মাপন বিন্দু থেকে এই ক্ষেত্র দুইটার ভরকেন্দ্রের দূরত্ব বের করতে হবে। তাহলে আসো এখানে আমরা বের করে ফেলি, বের করে ফেললে কি হবে, x1 ইজ ইকুয়াল টু হবে ভাইয়া কত, x1 ইজ ইকুয়াল টু হবে হলো আমাদের প্রথম যেহেতু ক্ষেত্র এটা, তাহলে এর হচ্ছে এই যে দেখো চূড়া থেকে বা শীর্ষ থেকে আমরা সমকোণের দিকে যাচ্ছি, তাহলে এটা কি হবে 2/3 ইন্টু ভূমি কত L/3, তাহলে এটা যদি তোমরা গুণ করো তাহলে উপরে পাবা হচ্ছে 2L, নিচে পাবা হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এটা আমরা ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত পাবো, ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব x1 ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 12/9, ঠিক আছে। এখন আসো 2 নাম্বার ক্ষেত্র, অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের জন্য বের করি। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি কিন্তু আগেই বলছিলাম হিসাব সব সময় ভরকেন্দ্রের মাপন বিন্দু থেকে ওই বস্তুর ভরকেন্দ্র পর্যন্ত হবে, অর্থাৎ ওই ক্ষেত্রের। তাহলে মাপন বিন্দু হচ্ছে এখানে, আগে এখান থেকে তো এই বস্তু পর্যন্ত আসবো, তাই না। তাহলে এখান থেকে বস্তু পর্যন্ত আসার জন্য আমাদের x2 এর জন্য কি করতে হবে, আগে L/3 অংশ যোগ করতে হবে। এখান থেকে এই দূরত্বটা কত, এই যে L/3 অংশ, তাহলে এই যে L/3 অংশ যোগ করলাম, এরপর এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে। তাহলে প্লাস হচ্ছে আগে এই অংশটুকু ছিল হচ্ছে L/6 পরিমাণে, ঠিক আছে। তাহলে এই আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কি হবে, এই L/6 এরও আবার অর্ধেকে, তাহলে L/12, ঠিক আছে। অর্থাৎ এটার সঙ্গে তুমি যদি হাফ গুণ করো তাহলে L/12 আসবে। তাহলে এটা যদি তুমি হিসাব করো 3 বারং হবে 36, উপরে আসবে হচ্ছে L², ওকে। ও L² না, সরি 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 ভুল হয়ে গেছে, আরে বারবার গুণ করে দিচ্ছি খেলে দেখি। তাহলে নিচে আসে আমাদের লসাগু করতে হবে, এটা 12, আর উপরে থাকবে হচ্ছে কি 3 4 12, তাহলে 4L, এটা হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে L, তাহলে এটা আসবে হচ্ছে 5L/12। তাহলে আমাদের x2 কত পাইলাম, x2 ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে 5L/12। খুবই সহজ ম্যাথ আসলে, ঠিক আছে। জাস্ট কনসেপ্টগুলো একটু খুব সহজভাবে তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু ম্যাথগুলো খুবই সহজ। তাহলে এখন জাস্ট আমরা কি করব, মান বসাই দেবো আর শেষ, অ্যান্সার শেষ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আসো আমরা কি বের করব, প্রথমে আসো আমরা ডিফ্লেকশন y এর মান বের করি। তাহলে y এর মান এখানে কি হবে, ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু ক্ষেত্র এখানে দুইটা, am1 x1 প্লাস am2 x2 ডিভাইডেড বাই ei, ওকে। তাহলে আসো মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে কি হবে, am এর মান কত, am এর মান হচ্ছে am1 এর মান হচ্ছে PL²/18, PL²/18 ইন্টু x1 এর মান কত পাইছি 2L/9, তাহলে 2L/9, এর সঙ্গে আবার যোগ করতে হবে কি a2 এর মান কত PL/18, ওকে। PL², এটাও সেম PL²/18ই আসছে, PL²/18, এর সঙ্গে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব 5L/12, এর নিচে আমাদের ei থাকতেছে, ঠিক আছে। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন জাস্ট তোমরা এটা যদি ফুলটা হিসাব করো, অর্থাৎ এগুলো লসাগু গুণ করে লসাগু করে হিসাব করো, এই হিসাবটা আশা করি তোমরা 6-7 এর বাচ্চা না, যে আমাদের বীজগণিতিক তোমাদের গুণ বা লসাগু লসাগু করে দেখাতে হবে, এটা তোমরা হিসাব করলে পাবা হলো কত, হিসাব করলে পাবা হলো
হিসাবটা আমি একবার বলে দিই, দেখো তোমরা অনেকে না বুঝতে পারো। এই যে 18 এবং 9 গুণ করবা, ঠিক আছে, গুণ করার পর এই উপরেরটাও গুণ করবা, তখন এটা এল কিউব, আর উপরে হবে হচ্ছে, তখন কি হয়ে যাবে উপরে এই যে 2 আর পিএল 2l এবং পিএল স্কয়ার গুণ করলে হবে হচ্ছে 2 পিএল কিউব। এ পাশেও সেম 5 পিএল কিউব হবে, এবং নিচে নিচে গুণ করবা, নিচে নিচে গুণ করে যে মানগুলো পাবা সেটা তো পাইলাই। এখন এই নিচের মানগুলো লসাগু করে এখানে একটা মান পাবা, সেই মানটা হিসাব করলেই সর্বশেষ তোমরা হিসাবে পাবা হলো 23 পিএল কিউব ডিভাইডেড বাই 648 ইআই। ওকে, এটা পাবা। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার গেল। এখন আমাদের 2 নম্বরে কি চাইছিল ভাই? দেখো তো 2 নম্বর অংশে বলা হয়েছিল যে ডিফ্লেকশন আছে এবং লোডের যে কোনো একটা লোডের নিচে ডিফ্লেকশন বার করতে বলছে, অর্থাৎ হয় এই লোডের নিচে না হলে এই লোডের নিচে। তাহলে আমরা এই লোডের নিচে বের করি। এই লোডের নিচে যদি আমরা ডিফ্লেকশন বের করতে চাই তাহলে ডিফ্লেকশনের পরিমাণ কতটুকু হবে? এই যে এতটুকু, ঠিক আছে। আগে ছিল এই যে এতটুকু, যেটা আমরা এই সূত্র থেকে বার করলাম। এখন আমাদের যদি এই যে এতটুকু বের করতে চাই তাহলে একটা জিনিস খুব সূক্ষ্মভাবে বুঝো, ঠিক আছে। এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত জানি হচ্ছে y1, আর আমরা যদি এখন কি করতে পারি দেখো, এই যে একটু চিকন পেন্সিল নিলে ভালো হতো। ধরো যে এই বিষয়টা এরকম, ধরো এখানে আমাদের ডিফ্লেকশন এরকম ছিল, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা ম্যাক্সিমামটা আমরা ওয়াই বার করছি, এখন আমাদের এই জায়গায় বার করতে বললো। তাহলে আমরা যদি এই যে ওয়াই থেকে যদি আমরা এতটুক পরিমাণে বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ এই যে এতটুক পরিমাণে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে y2 পাবো না। অর্থাৎ দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত y1, এখন y1 থেকে আমাদের দেখো হয় যে এখান থেকে যদি আমরা একটা রেখা টানি এবং এখান থেকে যদি একটা রেখা টানি, এই দুইটার মাঝখানে যে দূরত্ব, অর্থাৎ y1টা যতটুকু বড় ততটুকু মান যদি আমরা y1 থেকে বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? আমরা y2 পাবো না। তাহলে y2 থেকে y1 যতটুকু বড় হবে, অর্থাৎ ধরলাম y3 পরিমাণে বড় হবে y2 থেকে y1, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই y1 থেকে যদি আমরা y3 বাদ দিয়ে দেই, অর্থাৎ এই যে দুইটা সরলরেখা দেখতে পারতেছো না, এই দুইটার মাঝখানের অংশটুকুই তো আমাদের এই y1 এবং y2 এর মধ্যে পার্থক্য, ঠিক আছে। তাহলে এই অতটুকু মান যদি আমরা y1 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা y2 পাবো। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে দেখো দুইটা যে সরলরেখা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটার মাঝখানের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটুকু আমাদের হিসাব করে বের করতে হবে। বের করে আমরা y1 থেকে বাদ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, সেক্ষেত্রে আমরা একটা স্পর্শক বিন্দু নেব y1 এ, আর একটা স্পর্শক নিব হচ্ছে এই যে আমাদের লোডের নিচে এখানে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী উলম্বিক যে দূরত্বটা সেটাই কি হবে? ডিফ্লেকশনের পরিমাণ হবে, অর্থাৎ y এর পরিমাণ হবে। এখানে আমরা ডিফ্লেকশন বলতে পারবো না, সেটাকে y এর মান পাবো। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে y3, ঠিক আছে। তাহলে এই যে y2 থেকে আমরা একটা স্পর্শক টানলাম, y1 থেকে একটা স্পর্শক টানলাম, তাহলে স্পর্শক কোথায় কোথায় নিলাম? এখানে একটা, এখানে একটা। তাহলে এদের মধ্যবর্তী ক্ষেত্র কোনটা? খালি এই যে এই আয়তক্ষেত্রটা, ঠিক আছে। তাহলে এই আয়তক্ষেত্রটা হিসাব করে আমরা যে ডিফ্লেকশনের পরিমাণ পাবো বা y এর পরিমাণ পাবো, সেই y এর পরিমাণটা হচ্ছে y3। এবং এই y1 থেকে যদি আমরা এই y3 বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? y2 পাবো। কারণ y2 হচ্ছে এই উপর থেকে এই পর্যন্ত, আর y3 হচ্ছে এই y1 থেকে y2 পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু। তাহলে y1 যতটুকু বড় ততটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা y2 এর মান কিন্তু পাচ্ছি। আশা করতেছি এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারছো। তাহলে আসলে এখন আমরা হিসাবটা করি, এখানে যদিও হিসাবটা করে ফেলতেই ভালো হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এক্ষেত্রে আমাদের ক্ষেত্র কিন্তু একটা, তাহলে এক্ষেত্রে আমাদের মাপন বিন্দু কোনটা হবে সেটা কি তোমরা বলতে পারো? মাপন বিন্দু হবে কিন্তু এই যে আমরা এখানে এটাও ধরতে পারি অথবা এটাও ধরতে পারি, আমরা y2 তেই ধরলাম মাপন বিন্দু, ঠিক আছে। তাহলে y2 থেকে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত আসতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের am কি হবে ভাইয়া? y3 এর জন্য am হবে হচ্ছে আমাদের এই যে শুধু যেহেতু স্পর্শক এখানে একটা এবং এখানে একটা, তাহলে এর মধ্যবর্তী ক্ষেত্র অর্থাৎ এই যে এতটুকুর জন্য ক্ষেত্রফল। তাহলে এতটুকুর জন্য ক্ষেত্রফল কি হবে? ভূমি এখানে হচ্ছে আমাদের আগেই দেখছিলাম যে হচ্ছে l/6 পরিমাণ, এর সঙ্গে আমাদের গুণ হবে কি আমাদের এই বাহু কত? pl/3। তাহলে pl/3, তাহলে পুরোটা হিসাব করলে তোমরা পাবা হচ্ছে 18 pl²। ওকে, তাহলে এটা আমরা পাবো। আশা করতেছি এখন পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আমাদের কি করতে হবে ভাই? এখন আমাদের করতে হবে হলো দেখো, এখন আমাদের হচ্ছে এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কই থেকে বের করব? অবশ্যই মাপন বিন্দু থেকে ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত। তাহলে মাপন বিন্দু হচ্ছে এখানে আমাদের এই যে y2 জায়গাটা, অর্থাৎ এই যে লোডের নিচে যে এই যে y2 ডিফ্লেকশন যেখানে শেষ হয়েছে সেখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে? এইটুকু হচ্ছে pl/6, তাহলে ভরকেন্দ্র হবে হচ্ছে l/6 এরও আবার অর্ধেক। ওকে, তাহলে l/12। আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব? এখান থেকে এই y3 এর ভ্যালুটাই বের করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখি একটু হিসাব করলে।
এখানে আমরা y3 লিখবো হচ্ছে am এর ভ্যালু কত pl স্কয়ার, 18টা আমরা ডাইরেক্ট এখানে যেহেতু অন্য কোনো অংশের সঙ্গে যোগ অবস্থায় নেই 18টাকে ডাইরেক্ট নিচে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে আমাদের কি ছিল x এ x গুণ অবস্থায় ছিল, তাহলে x হচ্ছে আবার l ভাগ 12, তাহলে l ভাগ নিচে 12 চলে গেল আর আগে থেকে নিচে ei ছিল। ঠিক আছে, তাহলে y3 ইজ ইকুয়াল টু তোমরা যদি হিসাব করো তাহলে পাবা হচ্ছে pl কিউবে al আর l মিলে কি হয় l স্কয়ার মিলে কিউব হয়ে গেল, আর নিচে এগুলো গুণ করলে হবে হচ্ছে 216 ei আগে থেকে ছিল। এখন তুমি কি করবা, এই যে y1 এর যে মান পাইছিলাম সেখান থেকে এই y3 টা বাদ দিলেই আমরা কি পাবো y2 পাবো। ঠিক আছে, তো এরকম যদি আমাদের লোডের নিচে ডিফ্লেশন বের করতে বলে তাহলে কিন্তু আমরা বিষয়টা এইভাবে হিসাব করব। ওকে, তাহলে আমরা y1 এর মান কত পাইছিলাম ভাইয়া দেখো তো 23 pl কিউব ডিভাইডেড বাই 648 ei। এখন এখান থেকে যদি আমরা এই যে এটা বাদ দিয়ে দেই pl কিউব ডিভাইডেড বাই 216 ei, তাহলে তোমরা এটা যদি হিসাব করো তাহলে পাবা হলো 5pl কিউব ডিভাইডেড বাই 162 ei 162 ei। ঠিক আছে, এটা তোমরা বিয়োগ করলেই এটা পেয়ে যাবা। তো এই ছিল আমাদের এই ম্যাথ। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কি করতে হবে, এই সাধারণভাবে স্থাপিত বিমের মান দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে না থাকো তো ক্লাসটা আরেকবার রিপিট করো। এই জায়গাটা যদি অর্থাৎ এই অংশটা যদি বুঝতে পারো তাহলে সাধারণভাবে স্থাপিত বিমের যে কোনো ধরনের ম্যাথ তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, তো অবশ্যই এই ক্লাসটাকে নিজে নিজে আরেকবার যদি বুঝে না থাকো আরেকবার দেখে ক্লিয়ার হও। ঠিক আছে, তো আশা করতেছি আমি যেভাবে বুঝাইছি তোমাদের আসলে ক্লিয়ার না হয়ে কোনো উপায় নেই, তোমরা আশা করতেছি বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা কি করবা, এটা নোট করে ফেলবা, আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবা তোমাদের বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, আর লাইক তো করবাই, কারণ লাইক করলে তোমাদের এই ভিডিওটা আরো বেশি রিচ করবে আমার। ঠিক আছে, আরো অনেকজন দেখার সুযোগ পাবে। তো অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করবা যে তোমরা কোনো জায়গায় বুঝতেছো কিনা বা কোনোভাবে আমার ক্লাসটাকে আরো বেশি ইমপ্রুভ করা যায় কিনা। ঠিক আছে, তো এগুলো আমাকে একটু তোমরা সাজেশন দিতে পারো। তো ঠিক আছে, আমি ক্লাসটা এখানে শেষ করছি। এর পরবর্তীতে আমি তোমাদের আর কয়েকটা ম্যাথ করে দিলে এই অধ্যায়টা আমাদের মোটামুটি শেষ। আর এই প্রথম 3টা অধ্যায়ই হচ্ছে থিওরি অফ স্ট্রাকচারের আসলে সব থেকে মানে টাফ টাইপের বা কঠিন টাইপের অধ্যায় ছিল। 3টা যদি তোমরা শেষ করে থাকো তাহলে আলহামদুলিল্লাহ সামনেগুলো তোমরা অনায়াসে শেষ করতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা এখন ম্যাথে শুরু করি। এখন আমি তোমাদের এর আগে যে প্রমাণটা করাইলাম ওই প্রমাণের হুবহু একটা ম্যাথ আমি মান দিয়ে সমাধান করাবো। ঠিক আছে, তাহলে মান দিয়ে সমাধান করলে বিষয়টা তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবা। চলো আমরা ম্যাথটা শুরু করি। তো প্রথমে বলা আছে যে এটা তোমাদের 3.18 নাম্বার ম্যাথ। সাধারণভাবে স্থাপিত বিমের একটি বিমের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এর প্রস্থচ্ছেদের আকার আবার দেওয়া আছে, তাহলে এখানে আমাদের আই এর ভ্যালু বের করতে হবে এবং বিমের উভয় সাপোর্ট থেকে যথাক্রমে 1 মিটার দূরে 100 কেজি লোড প্রয়োগ করা হলো। ঠিক আছে, অর্থাৎ এই সাপোর্ট থেকে 1 মিটার দূরে, এই সাপোর্ট থেকে 1 মিটার দূরে 100 কেজি লোড করে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের বলছে যে সর্বোচ্চ ডিফ্লেকশনের পরিমাণ বের করো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ ডিফ্লেকশনও বের করব আর ওই আগের ম্যাথের মতো কি করব, যে কোনো একটা লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণটাও বের করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগের মতোই আমাদের এখানে এই যেভাবে আমি তোমাদের বিএমডি ড্র করা শিখেছিলাম সেভাবে আগে বিএমডিটা ড্র করতে হবে। তো প্রথমে আগে তোমরা খাতায় এই সংজ্ঞা অনুযায়ী বা ব্যাখ্যা অনুযায়ী বিমটা উঠাই নিবা। ঠিক আছে, উঠাই নেওয়ার পর কি করবা, উঠাই নেওয়ার পর এখানে এই যে নিচে একটা দাগ দিয়ে তোমরা এই যে ইলাস্টিক কার্ভটা ড্র করবা। ঠিক আছে, ইলাস্টিক কার্ভ ড্র করা শেষ হইলে তোমরা কি করবা, এই ইলাস্টিক কার্ভের নিচে আবার বিএমডিটা ড্র করবা। ঠিক আছে, তাহলে বিএমডিটা কিভাবে ড্র করবা আসো আরেকবার দেখাই, আমি ক্যালকুলেটরে ডাইরেক্ট দেখাবো। তো সবসময় মাথায় রাখবা কি বলছি যে সাধারণভাবে স্থাপিত বিমের 2 সাপোর্টে বেন্ডিং মোমেন্টের পরিমাণ 0 হবে, এটা সবসময় হবেই। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, 0 থেকে তাহলে আমরা শুরু করব। তাহলে এই পয়েন্টের নিচে আমাদের বেন্ডিং মোমেন্টের পরিমাণ কি হবে সেটা আগে বের করে আসো। তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই পয়েন্টের হয় বাম পাশের সবগুলো লোডের বেন্ডিং মোমেন্ট বের করে যোগ করব, আর না হলে ডান পাশের সবগুলো লোডের বেন্ডিং মোমেন্ট বের করে যোগ করব। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে কিন্তু রিঅ্যাকশন ফোর্সের পরিমাণ বলে দেওয়া নাই, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এটা দেখো তো আমাদের একটা কি প্রতিসম বিম, অর্থাৎ মাঝখান থেকে 1 মিটার দূরত্বে 100 কেজি লোড আছে, আবার এই পাশেও 1 মিটার দূরত্বে 100 কেজি লোড আছে। তাহলে এটা একটা প্রতিসম বিম, কি জন্য, মাঝখান থেকে দুই পাশে সমপরিমাণ লোড আছে এবং লোডগুলো মাঝখান থেকে সমান পরিমাণ দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন আর এ এবং আর বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এই 100 দুইটা লোডের যোগফল ভাগ 2। তাহলে আমাদের পাবো হচ্ছে রিঅ্যাকশন ফোর্সের পরিমাণ পাবো হচ্ছে 100 কেজি। ওকে, তাহলে দেখো আমাদের এই পয়েন্টের ডান পাশে আছে দুইটা লোড, একটা রিঅ্যাকশন আর একটা পয়েন্ট লোড। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বাম পাশেরটা হিসাব করে, যেহেতু একটা লোড আছে তাহলে বাম পাশের যে লোড আছে সেটা কত কি লোড আছে, রিঅ্যাকশন ফোর্স আছে, সেটা হচ্ছে 100 কেজি। তাহলে এই বিন্দু থেকে বাম পাশের লোডের পরিমাণ হচ্ছে 100 কেজি
এবং সেটা হচ্ছে এই লোড থেকে দূরত্ব কত মিটার, 1 মিটার, তাহলে সরি 10 মিটার দিয়ে দিয়েছি, 1 মিটার, তাহলে 100, এখানে তো আমাদের মান কত আসবে, 100, এই জায়গার বেন্ডিং মোমেন্টের মান। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, দেখো এই পয়েন্টের নিচে আমরা বেন্ডিং মোমেন্টের হিসাব করব। তাহলে সেটা কিভাবে করব, এই পয়েন্টের হয় বাম পাশের সবগুলো লোডের বেন্ডিং মোমেন্টের যোগফল, নাহলে ডান পাশের সবগুলো লোডের বেন্ডিং মোমেন্টের যোগফল। তাহলে ডান পাশে আমাদের কি আছে, একটা লোড আছে, তাহলে আমরা ডান পাশেরটা হিসাব করি এই ক্ষেত্রে। তাহলে ডান পাশেরটা কি হবে, দেখো এখান থেকে আমাদের ডান পাশে যে লোডটা আছে সেটা কি 100 কেজি, হ্যাঁ 100 কেজি, এবং সেটা কি করতেছে, সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি করতেছে, তোমার হচ্ছে 1 মিটার দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে এটা 1 মিটার দিয়ে গুণ করে দিলাম, তাহলে আসলে হচ্ছে এটাও আসলো কি 100। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয় ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাও এখানে 100ই মোমেন্ট দিচ্ছে। ওকে, তাহলে এই যে এটাও 100 এটাও 100, তাহলে এই দুইটা যোগ করে দিলে কি হচ্ছে, এখান থেকে আমরা এটা যোগ করে দিলাম। এখন কি হবে দেখো তো, এখন আমাদের যে হচ্ছে তোমার কি বলে, শেষের যে লোডটা আছে সেটা কি 100 কেজি রিয়াকশন ফোর্স আছে। তাহলে আমরা কিন্তু প্রথমেই বললাম যে সাধারণভাবে স্থাপিত বিমের দুই সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান 0 হয়, তাহলে এখানে আমরা হিসাব না করে ডাইরেক্ট শূন্যতে মিলাই দিতে পারি। ঠিক আছে, এভাবে মিলাই দিতে পারি। তাহলে কিভাবে মিলাই দিলাম, এখান থেকে এ পর্যন্ত কোনো লোড ছিল না, তাহলে লোড না থাকলে এই যে হেলানো সরলরেখা দ্বারা মিলাই দিলাম। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করব, এই বিএমডি থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে ক্ষেত্রফল বের করব, কিসের জন্য, সর্বোচ্চ ডিফ্লেকশনের জন্য। তাহলে সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় হবে ভাইয়া, বিমের মাঝখানে। কিসের, কখন হবে সেটা, প্রতিসম বিমের ক্ষেত্রে এবং সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে। তাহলে আমরা একটা স্পর্শক নিব এখানে, আর একটা স্পর্শক নিব হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এই দুই স্পর্শকের মধ্যবর্তী যে হচ্ছে আমাদের একটা স্পর্শককে বর্ধিত করলে এবং অপর স্পর্শক থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে এই লম্বর পরিমাণটাই হবে হচ্ছে আমাদের ডিফ্লেকশনের পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন এই এ বিন্দু এবং বি বিন্দুর স্পর্শকের মধ্যবর্তী ক্ষেত্র হচ্ছে এতটুকু। ঠিক আছে, তাহলে এতটুকু ক্ষেত্রের জন্য আমরা A1 এবং A2 বার করব। কি হবে, এখানে ক্ষেত্র আছে দুইটা, একটা ত্রিভুজ ক্ষেত্র, একটা আয়তকার ক্ষেত্র। তাহলে দুইটার জন্য আলাদা আলাদা কি করতে হবে আমাদের, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা ধরলাম 1 নম্বর ক্ষেত্র, এটা ধরলাম 2 নম্বর ক্ষেত্র। তাহলে এখানে আমাদের A1 হবে হচ্ছে 1 নম্বর ক্ষেত্র ত্রিভুজ হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের এখানে কত, এখানে আমাদের ভূমি হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হাফ ইন্টু ভূমি হচ্ছে 1 ইন্টু উচ্চতা হচ্ছে 100। তাহলে এখানে A1 পাওয়া গেল হলো কত, এখানে আমাদের 50 কেজি, এখানে আমাদের মিটার হবে। তোমরা যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারো তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। A1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 50 সাথে 100 গুণ করলে কত হয়, 5000 হয় না, 5000ই তো হবে, 3টা শূন্য হবে। ঠিক আছে, তাহলে কেজি সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, A1 পেলাম। এখন আমরা A2 বার করব। ঠিক আছে, তাহলে A2 ক্ষেত্রে কি হবে, যেহেতু একটা আয়তাকার ক্ষেত্র বা বর্গাকার ক্ষেত্র যেটাই বলি না কেন, তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের কি, ভূমি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের 100। ঠিক আছে, তাহলে 1 × 100 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এই এককটা আসলে কেজি মিটার স্কোয়ার হবে। হ্যাঁ, কারণ এখানে আমাদের আলাদাভাবে আরেকটা মিটারের দৈর্ঘ্যের একক অ্যাড হয়েছিল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের হবে 100 কেজি মিটার স্কোয়ার। এখন তাহলে আমাদের এখানে সেন্টিমিটারে কনভার্ট করবো, A2 ইজ ইকুয়াল টু এর সঙ্গে 100 গুণ করলে আরো দুইটা শূন্য অ্যাড হবে, তাহলে কেজি সেন্টিমিটার স্কোয়ার, এটাও সেন্টিমিটার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো A2 আর A1 আর A2 কিন্তু পেয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, x1 এবং x2 বার করতে হবে। তাহলে x1 বার করার জন্য কি করতে হবে, মাপন বিন্দু এখানে কোনটা, এই যে A বিন্দুটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কতটুকু দূরত্ব হবে, যেহেতু আমরা চূড়া থেকে সমকোণের দিকে যাচ্ছি, তাহলে 2/3 ভিতরে। তাহলে 2/3 হচ্ছে, আমরা এটাকে ডাইরেক্ট সেন্টিমিটারে করে লিখি, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, এটাকে সেন্টিমিটার করলে হবে কি 100 সেন্টিমিটার। তাহলে 2/3 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা 2/3 ইন্টু 100 লাস্ট হচ্ছে 6.67 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত আসলো, 6.67 সেন্টিমিটার। এখন তাহলে আমাদের কি করতে হবে, 1 নাম্বার ক্ষেত্রের জন্য আমরা ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পেয়ে গেলাম। এখন আমাদের 2 নাম্বার ক্ষেত্রের জন্য ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করতে হবে। তাহলে সেটা কি করতে হবে, অবশ্যই মাপন বিন্দু থেকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের x2 কি হবে, দেখো x2 হবে হচ্ছে, প্রথমে এই মাপন বিন্দু থেকে এই ক্ষেত্র পর্যন্ত দূরত্ব যেটা আছে সেটা আগে যোগ করে নিই, সেটা হচ্ছে 100 প্লাস এর আবার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এই বাহু ছিল হচ্ছে 100 সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান কি, এই পুরোটা হচ্ছে 2 মিটার, তাহলে মাঝখান থেকে একটু কত 1 মিটার, তাহলে 1 মিটার সমান আবার 100 সেন্টিমিটার, সেই 100 সেন্টিমিটার আবার অর্ধেক হবে হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ডাইরেক্ট 50 দিয়ে দিলাম, তাহলে আসলে হচ্ছে 150 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো।
এখন আসলে আমরা কি করব, এই মানগুলো জাস্ট বসাই দিয়ে ডিফ্লেকশনের পরিমাণটা হিসাব করব। তাহলে y ইজ ইকুয়াল টু y বার ইজ ইকুয়াল টু কি আসবে ভাইয়া এখানে এম এক্স ডিভাইডেড বাই ইআই। এখানে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, দেখো এখানে আমাদের ই এর ভ্যালু দেওয়া আছে কিন্তু আমাদের হচ্ছে আই এর ভ্যালু দেওয়া নেই। তো ই এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে তোমার ই ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এখানে 6 হবে এটা সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে আই এর ভ্যালুটা আমরা বের করে আসো। আই এর ভ্যালুটা এখানে কি হবে, আই এর ভ্যালুটা হবে হচ্ছে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে তাহলে এটা কি আয়তাকার সেকশনের বিম, তাই না? তাহলে এটা হবে হচ্ছে বিডি কিউব ভাগ 12। তাহলে হচ্ছে আমাদের কিউব দিবা সবসময় হচ্ছে বিমের ক্ষেত্রে বড়টার ক্ষেত্রে, কারণ বিমের গভীরতা প্রস্থের থেকে বেশি হয়। তাহলে এখানে 12 গুণ 24 কিউব ডিভাইডেড বাই 12। তাহলে এখানে আমাদের হিসাব করলে কত আসে আসলে দেখি, 12 ইন্টু 24 কিউব ডিভাইডেড বাই 12। ওকে, তাহলে আসতেছে হচ্ছে 13824। আমাদের এটা কিসে আসবে, যেহেতু সেন্টিমিটার দেওয়া ছিল তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে লাস্ট এখানে মানগুলো বসাই দিয়ে আসো। এ এর ভ্যালু কত পাইছি, A1 এর ভ্যালু পাইছি হচ্ছে আমাদের এখানে যেহেতু, আচ্ছা সরি এখানে আমাদের দুইটা ক্ষেত্র আছে, হ্যাঁ তাহলে এটা আবার A1 x1 দিয়ে লিখতে হবে, তাহলে A2 AM2 x2 হবে। তাহলে এর নিচে হচ্ছে আমাদের AM1 এর মান কত, AM1 এর মান হচ্ছে 5000, তাই না? 5000 নাকি, আমাদের মনে হয় এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানে মিটার স্কোয়ার থেকে আমরা সেন্টিমিটার স্কোয়ারে গেছি, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে হবে না, এটা তো একটু ভুল হয়ে গেল। 100-র উপর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, যেটা আমি এর আগে বলছি তোমাদের। তাহলে এই যে 100-কেও আবার 100-র উপর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের 50-এর সাথে 100 স্কোয়ার ইন্টু এক্স এর ভ্যালু কত, x1 এর ভ্যালু 6.66.67। তো এটা আমাদের এক জায়গায় হচ্ছে না, আমরা নিচের লাইনটা একটু বাড়ায় নিলাম। এরপর তাহলে আমাদের AM2 কত আছে, AM2 হচ্ছে 100 ইন্টু, যেহেতু মিটার ছিল আমাদের একক, প্রথমে মিটার স্কোয়ার ছিল, সেখান থেকে আমরা সেন্টিমিটার স্কোয়ারে গেলে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 স্কোয়ার দিয়ে গুণ, এবং x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে 150, ঠিক আছে। এর নিচে ই এর ভ্যালু হচ্ছে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু আমাদের হচ্ছে আই এর ভ্যালু কত পেলাম 13824, 13824। তাহলে এই পুরোটা তুমি যদি হিসাব করো তাহলে কত পাই আসো দেখি, 50 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 10 টু দি পাওয়ার না, 100 টু দি পাওয়ার 2/100 স্কোয়ার, তারপরে আমাদের ইন্টু হচ্ছে 6.67। ওকে, এর সঙ্গে আমাদের যোগ করতে হবে কি 100 ইন্টু 100-র উপর স্কোয়ার, 100 ইন্টু 100-র উপর স্কোয়ার ইন্টু 150, ঠিক আছে না? ঠিক আছে, এর সাথে আমাদের ভাগ করতে হবে কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 13824, তাহলে এটা আমাদের হিসাব করলে আসতেছে হলো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা তোমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাও তাহলে এটা আমাদের সেন্টিমিটারে আসছে, তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার -3 যদি তুলে দাও তাহলে আসবে হচ্ছে 0.0663 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার গেল, ঠিক আছে। এখন আমাদের আরেকটা অ্যান্সার বের করতে হবে, আমাদের জায়গা যদিও শেষ, আমরা একটু অন্য শীট নেই এটা। তাহলে এখন আমরা কি করব, দেখো একটা অ্যান্সার পাইলাম, অর্থাৎ সর্বোচ্চ ডিফ্লেশনের পরিমাণ কিন্তু বের করে ফেলছি। সেটা কিভাবে, প্রথমে আমরা বিএমডি ড্র করব, সেখান থেকে আমাদের সর্বোচ্চ ডিফ্লেকশন অবশ্যই সাধারণভাবে স্থাপিত বিমের মাঝখানে হবে, তাহলে মাঝখানে একটা স্পর্শক নিব এবং এই যে কোনো এক পাশে, অর্থাৎ এই পাশের সাপোর্টে নাহলে এই পাশের সাপোর্টে একটা স্পর্শক নিব। তাহলে এই দুই স্পর্শকের মধ্যবর্তী ক্ষেত্র হচ্ছে এতটুক। এই ক্ষেত্রে ক্ষেত্রফলগুলো বার করলাম, হাফ ইন্টু ভূমি হচ্ছে 1 মিটার, এবং আমাদের এখানে দেওয়া আছে এই যে বিএমডির ভ্যালু, এই বাহুর হচ্ছে 100, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে একক আসলে এখানে কি কেজি মিটার স্কোয়ার। কেজি মিটার কিভাবে আসলে দেখো, এই যে বিএমডির একক কি ছিল কেজি মিটার, এর সঙ্গে আবার তুমি একটা বাহু গুণ করতেছো, অর্থাৎ ক্ষেত্রফল বের করার সময় আরেকটা মিটার গুণ করতেছো, তখন এই যে মিটার মিটার মিলা হয়ে গেল মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা মিটার স্কোয়ারে না বসাই সেন্টিমিটার স্কোয়ার বসাবো, কারণ যেহেতু মানটা খুবই ছোট আসতেছে, আমাদের ডিফ্লেশনের পরিমাণ কিন্তু খুবই কম হয়, সেই জন্য আমরা সেন্টিমিটারে বসাবো। তাহলে মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা আমাদের একটু ভুল হয়েছিল প্রথমে, তোমরা কারেকশন করে নিও। এরপর আমাদের এখানে আমাদের ছিল কি, ভূমি হচ্ছে 1 মিটার আর হচ্ছে আমাদের বিএমডির পরিমাণ ছিল হচ্ছে 100, ঠিক আছে। তাহলে দুইটা মিনিট গুণ করা হয়েছে হচ্ছে 100 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। এটাকে সেন্টিমিটার স্কোয়ার করতে গেলে কি হবে, 100-র সাথে 100 স্কোয়ার গুণ করতে হবে। তারপরে মানগুলো এখানে বসাই দিলাম, মানগুলো বসাই তার আগে তারপরে আমরা কি করলাম, ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব বার করলাম, সেটা কই থেকে, এই যে মাপন বিন্দু থেকে, ঠিক আছে। মাপন বিন্দু কোনটা হবে, যে বিন্দু থেকে আমরা স্পর্শকের উপর লম্ব টানবো সেই বিন্দুটাই হবে হচ্ছে মাপন বিন্দু। অর্থাৎ ধরো এই স্পর্শকটাকে আমরা বর্ধিত করলাম আর এই স্পর্শক থেকে লম্ব টানলাম, তাহলে লম্বর পরিমাণটাই কি হবে, ডিফ্লেকশনের পরিমাণ। তাহলে এখানে আমাদের
এই যেখান থেকে লম্ব টানতেছি সেটা হচ্ছে মাপন বিন্দু। তাহলে মাপন বিন্দু থেকে ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে 2/3, আর এই বাহু হচ্ছে 100। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, মাপন বিন্দু থেকে আগে তো আয়তক্ষেত্র পর্যন্ত আসা লাগবে, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100 এবং এই বাহু ফিরে 100, এই অর্ধেক হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এই যে 100 আর এখানে 50, টোটাল মিলে হলো 150। এরপরে জাস্ট মানগুলো বসাই দিলাম আর ক্যালকুলেশন করলেই আমরা সর্বোচ্চ ডিফ্লেকশনের পরিমাণ পেয়ে গেলাম। আর মোমেন্ট অফ ইনারশিয়া বের করা তো তোমরা জানোই। এখন আসলে আমরা কি করব, যদি আমাদের বলে যে বিমের কোনো একটা লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণ বের করো, তখন আমরা কি করব? তখন আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের হচ্ছে বিমের মাঝখানে হচ্ছে যেখানে সর্বোচ্চ ডিফ্লেকশন যেখানে হবে সেখানে একটা আমরা স্পর্শক নিব, এবং যে জায়গায় আমাদের লোডের নিচে ডিফ্লেকশন বার করতে বলছে সেই জায়গায় একটা স্পর্শক নিব, ঠিক আছে? তাহলে এই যে দুইটা স্পর্শকের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা কি হবে, এটা হবে y3, ঠিক আছে? অর্থাৎ 3 নম্বরে আমরা ধরলাম একটা মান। তাহলে এই মানটা যদি আমরা এই y1 থেকে বাদ দিয়ে দেই, অর্থাৎ y max থেকে বাদ দিয়ে দেই, বা সর্বোচ্চ ডিফ্লেকশন থেকে বাদ দিয়ে দেই, তাহলে এই যে এতটুকু দূরত্ব যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখো এই যে আমরা এই যে y l এর পরিমাণ পাচ্ছি, অর্থাৎ লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণ কিন্তু পাচ্ছি। তাহলে সেই জন্য আমাদের কি করা হয়েছে, এখানে একটা স্পর্শক নেওয়া হয়েছে, এখানে একটা স্পর্শক নেওয়া হয়েছে, দুইটা স্পর্শকের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে y3 পরিমাণ। তাহলে এই y3 পরিমাণ ডিফ্লেকশন যদি আমরা y max থেকে বাদ দেই, তাহলে আমরা এই যে y2 পরিমাণে বা লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পর্শক বিন্দু কোথায় কোথায় নেওয়া হয়েছে, এই মাঝখানে একটা, এই লোডের নিচে একটা। তাহলে এই দুই স্পর্শক বিন্দুর মধ্যে যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এই যে এটা, শুধু আয়তক্ষেত্রটা, ঠিক আছে? তাহলে এই আয়তক্ষেত্রের জন্য হিসাব করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই যে y3 এর মান। তাহলে এই ক্ষেত্রে আসো আমরা এটার জন্য am এর পরিমাণ কি হবে, এটার জন্য am এর পরিমাণ হবে এই ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হবে হচ্ছে 100 ইন্টু 1 মিটার, ঠিক আছে? তাহলে এটা আসবে হচ্ছে 100 কেজি মিটার স্কোয়ার। সেখান থেকে আমাদের সেন্টিমিটার নিতে গেলে কি হবে, 100-র সাথে আমাদের 100 স্কোয়ার গুণ করে কেজি সেন্টিমিটার স্কোয়ার করে নিতে হবে, ঠিক আছে? আর এক্স বার কি হবে ভাই, এক্ষেত্রে আমাদের মাপন বিন্দু কোনটা, এক্ষেত্রে কিন্তু মাপন বিন্দু আবার আগেরটা ধরে না যে এখান থেকে তুমি হচ্ছে এটার ভরকেন্দ্র নিবা, তাহলে কিন্তু ভুল হবে। এক্ষেত্রে মাপন বিন্দু হবে, দেখো কোথায় থেকে আমরা লম্ব টানতেছি, এখান থেকে স্পর্শটাকে বর্ধিত করলাম এবং এই স্পর্শক থেকে বা স্পর্শক বিন্দু থেকে এটার উপর লম্ব টানতেছি, ঠিক আছে? তাহলে মাপন বিন্দু এখানে হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তাহলে এই মাপন বিন্দু থেকে আমাদের এই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত যেতে হবে। তাহলে এখান থেকে মাপন বিন্দু শুরু হচ্ছে এখানে, তাহলে এখান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে, এই বাহুর অর্ধেক, অর্থাৎ 50 সেন্টিমিটার। ওকে, পুরোটা 1 মিটার, তাহলে এটা 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার অর্ধেক 50 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দুইটা ভ্যালুই পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের y বার হবে হচ্ছে am এর ভ্যালু কত, 100 ইন্টু 100-র উপর স্কোয়ার ভাগ হচ্ছে e এর ভ্যালু কত ছিল, e এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের দেখো 2 ইন্টু এখানে 100 ইন্টু এটা তো গেল হচ্ছে আমাদের am এর ভ্যালু, এর সঙ্গে আমাদের x গুণ হবে হচ্ছে 50, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু e এর ভ্যালু 2 ইন্টু 10⁶ ইন্টু আমাদের i এর ভ্যালু কত পাইছিলাম 13824। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হলো 100 ইন্টু 100-র উপর স্কোয়ার গুণ 50 ভাগ হচ্ছে 2 ইন্টু 10⁶ ইন্টু 13824। ওকে, তাহলে এটা আমরা পাইলাম। তাহলে এই মানটা যে পাইলাম এটা কত দেখো, 1.81 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। ওকে, তাহলে এটা যদি আমরা একটু ইয়ে করে লিখি তাহলে হবে হচ্ছে 0.00181 সেন্টিমিটার। এখন এটা আমরা কি পাইলাম, y3 এর মান পাইলাম, ঠিক আছে? তাহলে আমাদের ভাইয়া y2 কি হবে, এই যে y2টা হবে এই y max থেকে যদি আমরা এই যে y3 পরিমাণ যতটুকু ডিফ্লেকশন পাইলাম বা মান পাইলাম, এটা হবে আমাদের কি বাদ দিয়ে দিতে হবে, তাহলে y max মাইনাস y3 ইজ ইকুয়াল টু y2, তাই না? তাহলে y2 ইজ ইকুয়াল টু কি হবে, y2 ইজ ইকুয়াল টু আমরা y max এর মান কত পাইছিলাম, y max এর মান দেখো তো 0.00663 মাইনাস হবে আমাদের y3 কত 0.00181। তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দেই তাহলে কত আসবে দেখো তো, 0.00663 মাইনাস 0.00181, তাহলে পাচ্ছি হলো 4.82 ইন্টু 10⁻³ তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে 0.00482 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এই যে লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণ y2 যেটা বা yl যেটা এখানে দেওয়া আছে, এটার পরিমাণ হবে হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো এইভাবে আমাদের যদি অন্য জায়গাতেও বলতো তাহলে আমরা এইভাবেই কিন্তু এটা বের করতে পারতাম। আমাদের যদি এখানে বলতো, ঠিক আছে, তাহলে এখানের জন্য আমরা কি করতাম, ডিফ্লেকশন এখানে নিতাম, তাহলে এখানে একটা স্পর্শক নিতাম, এখানে একটা স্পর্শক নিতাম, তাহলে এই যে
এই এখানের স্পর্শক এবং এই জায়গার স্পর্শকের মাঝখানে যে দূরত্ব পেতাম সেটা হচ্ছে y3, সেই y3টা আমরা কি করতাম y max থেকে বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্র হয়তো কতটুকু, এই দুই স্পর্শকের মধ্যবর্তী অর্থাৎ এই যে এতটুকু। ঠিক আছে, ত্রিভুজেরও একটু অংশ এখানে চলে আসতো। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ যদি সামনে থাকে আমরা সেগুলো এইভাবে সমাধান করব। তো আশা করতেছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, আর এই ধরনের ম্যাথ আসলে তোমরা অবশ্যই করতে পারবা। ঠিক আছে, আর যারা বোঝো নাই তারা ক্লাসটা একবার রিপিট করো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। লাইক করলে অবশ্যই আমাদের ভিডিওটা বেশি রিচ করবে, তখন বেশি জন মানুষ দেখার সুযোগ পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা লাইক করবে। এখন আমি তোমাদের এই অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করাবো। এটা তোমাদের বইয়ের হচ্ছে 19 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটা তোমাদের আগের ম্যাথটার সিমিলার একটা ম্যাথ। তোমরা যারা এই ম্যাথটা বুঝতে পারছো তারা কিন্তু এই ম্যাথটা অলরেডি পারার কথা। তো তোমরা যারা পারবা তারা ক্লাসটা এখানে স্টপ করে নিজেরা ম্যাথটা সমাধান করো, আর যারা এখনো ক্লিয়ার হতে পারো না তারা ক্লাসটা আমার সঙ্গে কন্টিনিউ করো। তাহলে দেখো কি বলা আছে, সাধারণভাবে স্থাপিত বিমের 6 মিটার স্প্যান বিশিষ্ট একটি আমাদের বিম আছে, অর্থাৎ বিমের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, যার আমাদের প্রস্থচ্ছেদ দেওয়া আছে 10 × 18। ঠিক আছে, সেন্টিমিটার আকারে। তাহলে আয়তাকার বিমের সমদূরত্বে 200 কেজি দুটি কেন্দ্রীভূত লোড থাকলে আমাদের কি করতে হবে, লোডের প্রয়োগকৃত বিন্দুতে ডিফ্লেকশনের পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ লোড প্রয়োগকৃত বিন্দুতে ডিফ্লেকশনের পরিমাণ আমাদের বের করতে বলছে। তাহলে এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, আগের মতোই ওই সেম জিনিসটাই করতে হবে। এখানে আমাদের লোডের প্রয়োগ বিন্দুতে তোমাদের বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটাতে দেখা যাচ্ছে যে তোমাদের ম্যাক্সিমাম কি বলছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পরিমাণ বের করছে। তোমাদের প্রশ্ন হয়তো ভুল আছে, এটা হবে হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। হ্যাঁ, অ্যান্সার অনুযায়ী ম্যাক্সিমাম ডিফ্লেকশন নির্ণয় করতে হবে। ঠিক আছে, লোডের প্রয়োগ বিন্দুতে ডিফ্লেকশনের পরিমাণ বের করতে বললে আমি এখানে যেভাবে দেখাইলাম, প্রথমে আগে ওয়াই ম্যাক্সটা বের করবা, এরপরে এই লোডের নিচে একটা কি নিবা, স্পর্শক নিবা, এবং এর নিচে একটা স্পর্শক নিয়ে সর্বোচ্চ ডিফ্লেকশনের নিচে একটা স্পর্শক নিয়ে এই দুই স্পর্শকের মধ্যবর্তী y3 বার করবা, y3 বার করে ওয়াই ম্যাক্স থেকে বাদ দিয়ে দিলে লোডের নিচে ডিফ্লেকশনের পরিমাণটা পেয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ এই প্রসেসটাই, অর্থাৎ সর্বশেষ যে প্রসেসটা দেখাইলাম এই ম্যাথের, এই যে y3 বের করে y max থেকে বাদ দিয়ে যে প্রসেসটা করলাম এখানে, সেটাই হচ্ছে আমাদের, তোমরা যদি এই যে প্রশ্নে যেটা বলা আছে সেই অনুযায়ী যদি করতে চাও তাহলে সেভাবে করবা। তো আমি তো বারবার এক টাইপের ম্যাথ দেখানোর দরকার নেই, তোমরা ওইটা যদি বুঝে থাকো তাহলে এই টাইপের সব ম্যাথই করতে পারবে। আমি তাহলে একটু ভিন্ন টাইপের ম্যাথটা তোমাদের দেখাই, অর্থাৎ ম্যাথসটা আরেকবার বের করে দেখাই। তাহলে এখানে আমাদের দেখো বলা আছে যে একটা বিম যার উপর যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং এর আকার হচ্ছে 10 × 18 সেন্টিমিটার। ঠিক আছে, এবং সাপোর্ট থেকে 200 কেজি সমান দূরত্বে 200 কেজি দুইটা বল আছে, অর্থাৎ এখান থেকে 2 মিটার দূরে ধরলাম, এখান থেকে 2 মিটার দূরে 200 কেজি দুইটা বল আছে। আর তাহলে 6 মিটার বিমের হলে মাঝখানে থাকতেছে 2 মিটার, তাই না? তাহলে ঠিক আছে, তাহলে এটা একটা কি প্রতিসম বিম, কারণ এই যে মাঝখান যদি এটা হয়, এখান থেকে 1 মিটার দূরত্বে 200 কেজি বল, এখান থেকে 1 মিটার দূরত্বে এদিকেও 200 কেজি বল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের রিয়াকশন বের করার সূত্র কি হবে, আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে টোটাল লোডের যোগফল 200 প্লাস 200, অর্থাৎ যদি 3টা থাকলো তাহলে আরো একটা যোগ করতাম, ভাগ 2, তাহলে এখানে আসলে হচ্ছে 200 কেজি। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। সেটা কিভাবে করবা, তোমাদের আমি আগেই বলছি যে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে দুই সাপোর্টে বেন্ডিং মোমেন্টের পরিমাণ 0, তাহলে 0 থেকে শুরু হবে। এই লোডের নিচে বেন্ডিং মোমেন্টের হিসাব কি হবে, এই লোডের বাম পাশে যতগুলো বল আছে সবগুলোর মোমেন্ট আমরা বের করে যোগ করব। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমি তোমাদের আগের যে নিয়মটা শিখাইছিলাম সেই নিয়মে তোমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করবা। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই লোডের বাম পাশে সবগুলো লোডের তোমরা কি করো, মোমেন্ট বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে আসলে মোমেন্টটা বের করে ফেলি। বাম পাশে বের করলে আসলে সুবিধা হয়, ডান পাশে একটু ঝামেলা হতে পারে, বাম পাশেরটাই বের করবা। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এই লোড থেকে এখানে এই পাশে একটা বলই আছে, সেই বলটা হচ্ছে কত, সেই বলটা হচ্ছে আমাদের কি পরিমাণে, 200 কেজি পরিমাণে রিয়াকশন ফোর্স। তাহলে সেটা দূরত্ব আছে 2 মিটার দূরত্বে। তাহলে এখানে আমাদের এই বিন্দুতে মোমেন্ট হবে হচ্ছে এই 2 × 200 কেজি। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 400 পরিমাণে। ঠিক আছে, এরপর এই লোডের নিচে যদি হিসাব করি, আসলে এটা আমরা দেখি এই পাশে আমরা ডান বাম পাশেটা হিসাব করি বেশি পরিমাণ বল নিয়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এই বল থেকে এই লোড পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে এখানে আসবে হচ্ছে কত, এম ইজ ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 200 গুণ আমাদের এখান থেকে এই পর্যন্ত, এই লোড এখানে যেহেতু আমরা মুভমেন্ট বের করতেছি, এখান থেকে আমাদের এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, আর এটা আমাদের কি দিচ্ছে দেখো তো, নেগেটিভ মুভমেন্ট দিচ্ছে না, এটা কিন্তু নেগেটিভ মুভমেন্ট দিচ্ছে এইদিকে, তাহলে এটা মাইনাস। এরপর প্লাস হবে হচ্ছে এটা কি, এটা হচ্ছে পজিটিভ মুভমেন্ট দিচ্ছে এই বিন্দুর সাপেক্ষে উপরের দিকে, দেখো উপরের দিকে ঠেলা দিলে এদিকে ঘুরবে। তাহলে আমাদের এটা হবে হচ্ছে, এটাও 200 কেজি বল, কিন্তু এই বল থেকে দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে এটা যদি তুমি হিসাব করো, এখানে আসতেছে হলে এই মাইনাসটা কিন্তু এটার, তাহলে এটা হবে হচ্ছে 400 মাইনাসের 400 প্লাসের 800, তাহলে আসতেছে আলটিমেটলি প্লাসের 400। তাহলে এই যে এখানেও আমাদের 400। ঠিক আছে, তাহলে দেখো এই যেটা মিলাই দিলাম।
তাহলে এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত ছিল 400, উঠছে এখানে এই বিন্দুতে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি নেই, লোড নেই, তাহলে বিএমডি হবে কি, হেলানো সরল রেখা। আবার এখান থেকে এই পর্যন্ত যদি তুমি যদি হিসাব করো, তাহলে এখানে কি আসবে দেখো, এই বিন্দুতে তোমার হিসাব করলে মোমেন্ট জিরো আসবে। ঠিক আছে, তাহলে তোমরা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে দুই সাপোর্টের মোমেন্ট জিরো হবে, তোমরা এগুলো হিসাব করার দরকার নেই, ডাইরেক্ট জিরোতে মিলাই দিবা। কিভাবে মিলাই দিবা, অবশ্যই যেহেতু লোড নেই, তাহলে এই যে হেলানো সরল রেখা দিয়ে মিলাই দিবা। ঠিক আছে, আশা করতেছি বিএমডি ড্র করা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। প্রথমটা ধরলাম A1 ক্ষেত্রফল, এটা হচ্ছে A2 ক্ষেত্রফল। তাহলে A1 ইজ ইকুয়াল টু হবে যেহেতু ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 মিটার, 2 গুণন উচ্চতা হচ্ছে 400, তাহলে এটা আসবে কত, 400 আসবে, কেজি মিটার স্কোয়ার হবে এখানে। এই 400 রাখো কি ছিল, বিএমডি রাখো কি, কেজি মিটার। এই কেজি মিটারের সঙ্গে ফির একটা এই যে বাহুর মান যোগ হচ্ছে মিটার, ঠিক আছে, গুণ হচ্ছে, তাহলে তখন কি হয়ে যাচ্ছে, সেটা কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, সেজন্য এখানে কেজি মিটার স্কোয়ার আসলো। তাহলে এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, A1 ইজ ইকুয়াল টু 400 সঙ্গে আমাদের সেন্টিমিটার করতে কি করতে হবে, মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যেতে হলে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, এটা হবে হচ্ছে কেজি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেম ভাবে A2 যদি আমরা বের করি, তাহলে এটা একটা আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের এই বাহুর মান হচ্ছে 1 মিটার, এখান থেকে এই পর্যন্ত 2 মিটার, তাহলে মাঝখান থেকে এই পর্যন্ত কি হবে, 1 মিটার, তাহলে 1 ইন্টু আমাদের এটার উচ্চতা হচ্ছে 400। ওকে, এটাও আমাদের কেজি মিটার স্কোয়ারে আসবে। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে চাই, তাহলে 400 ইন্টু 100-এর উপর স্কোয়ার কেজি সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা দুইটার জন্য পেয়ে গেলাম। এখন আমরা কি বার করবো, x1 বের করব। তাহলে x1 হচ্ছে এটা মাপন বিন্দু, এখানে কোনটা, যেহেতু সর্বোচ্চ বের করব, এখানে একটা স্পর্শক বিন্দু, এখানে একটা স্পর্শক বিন্দু, তাহলে এই যে এখানে একটা স্পর্শক বিন্দু। ঠিক আছে, তাহলে এই যে এটাকে বর্ধিত করলাম এবং মাপন বিন্দু থেকে লম্ব টেনে দিলাম, তাহলে এটা হচ্ছে মাপন বিন্দু এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত। তাহলে মাপন বিন্দু এখানে আমাদের চূড়ার পাশে, ঠিক আছে, অর্থাৎ শীর্ষের পাশে। তাহলে 2/3 ভূমি হচ্ছে আমাদের কত, 2 মিটার, অর্থাৎ আমরা এখানে 200 সেন্টিমিটার একদম লিখে দিই। তাহলে হিসাব করলে কত আসে, আসো দেখি, 2/3 ইন্টু 200, তাহলে আসতেছে হচ্ছে কত, 133.33। ঠিক আছে, এটা কত, সেন্টিমিটার। এবারে x2 ভ্যালু কত আসতেছে, দেখো x2 ভ্যালু আমাদের এই যে এই ক্ষেত্রের জন্য, তাহলে এই ক্ষেত্রের আগে দেখো এতটুকু দূরত্ব আগে আমাদের অতিক্রম করতে হবে, তারপরে ভরকেন্দ্র পর্যন্ত যেতে পারবো। তাহলে মাপন বিন্দু হচ্ছে এখানে, এই বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, দেখো 2 মিটার, তাহলে 200 আগে এখানে লিখতে হবে, 2 মিটার 200 সেন্টিমিটার, আর এই বাহু হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে, অর্থাৎ 1 মিটার। তাহলে এর অর্ধেকে কত হবে, অর্ধেক হবে হচ্ছে আমাদের 50-এ। ঠিক আছে, তাহলে আমাদের 50-এ যদি যাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া, দেখো তো, এই ক্ষেত্রে আমাদের হবে হলো এখানে 50 যোগ। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করো, তাহলে পাবা হলো 250, যোগ করার কি আছে এখানে, 250। ঠিক আছে, এরপর আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করে নিতে হবে, যেহেতু এখানে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে দেওয়া নাই, আকার দিয়ে দেওয়া আছে। তাহলে I ইজ ইকুয়াল টু হবে BD কিউব ভাগ 12, এখানে B হবে ছোটটা, অর্থাৎ এই দুইটার মধ্যে ছোট যেটা সেটা হবে B, এবং D হবে হচ্ছে 18, এটার উপর কিউব ভাগ হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 10 ইন্টু 18-র উপর কিউব ভাগ হচ্ছে 12। ঠিক আছে, তাহলে পাবা হচ্ছে কত, 4860, এটা আমাদের একক আসবে হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখন আসলে আমরা ওয়াই এর ভ্যালু, ওয়াই ম্যাক্স বার করব। তাহলে এটা হবে হচ্ছে কি হবে, A1 x1 প্লাস A2 x2 ডিভাইডেড বাই EI। ঠিক আছে, তাহলে এখানে আসলে আমরা মানগুলো বসাই দিই। A1 এর মান কত পাইছি ভাই, দেখো তো, A1 এর মান পাইছি হচ্ছে 400 ইন্টু A1 এর মান A2 এর মান সেম না, 400 ইন্টু 100-এর উপর স্কোয়ার, তাহলে এখানে পাবো হলো 400 ইন্টু 100-এর উপর স্কোয়ার ইন্টু x1 এর মান কত পাইলাম, 133.33, জায়গা যদিও শর্ট, তাহলে আমি নিচে লিখতেছি একটু টানটা দিয়ে, এই টানটা কিন্তু এই সোজা হবে এখানে এদিকে। ঠিক আছে, এদিকে লেখা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে আসবে হচ্ছে আবার A2-র ভ্যালু কত, এখানেও 400 ইন্টু 100-এর উপর স্কোয়ার গুণ হচ্ছে x2 হচ্ছে 250। ঠিক আছে, তাহলে এটাকে আবার ভাগ করে দিতে হবে কি দিয়ে, ই এর এবং আই এর মান দিয়ে। তাহলে ই এর মান দেওয়া আছে প্রশ্নে কত, দেখো ই এর মান কি এখানে দিয়ে দেওয়া নেই, ই এর মান এখানে দিয়ে দেওয়া না থাকলে তোমরা ই এর মান ধরে নিবা। ঠিক আছে, ই এর মান ধরে নিতে হবে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আমরা ধরে নিবা, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 4860। তাহলে এটা যদি তোমরা হিসাব করো, জায়গা একদমই শর্ট হয়ে গেছে এখানে, যদি হিসাব করো একটু ভালোভাবে তোমরা বুঝে নিও, সবগুলো প্রায় একশো লগে একসাথে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 100-এর উপর স্কোয়ার, এই যে 400 ইন্টু 100 উপর স্কোয়ার কিন্তু 250,
নিচেরটা আগে লেখা বললো, তাহলে ওই যে উপরেরটুকু ছিল 400 ইন্টু 100 উপর স্কোয়ার ইন্টু হচ্ছে কত 133.3, তাহলে নিচে হবে ই এর ভ্যালু 2 ইন্টু 10⁶, ইন্টু হবে হচ্ছে কত 4860, তাহলে এটা আসতেছে হলো অ্যান্সার আসতেছে 0.157। ঠিক আছে, কত আসতেছে 0.157। তো এক্ষেত্রে কি আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? ভুল হওয়ার সম্ভাবনা তো আমি দেখতেছি না। আমাদের বইয়ে মনে হয় কিছু একটা ভুল আছে। হ্যাঁ, বইয়ে তো আমাদের কিছু একটা ভুল আছে, এই জন্য মানটা একটু বেশি আসছে। বইয়ে তো আমাদের হচ্ছে ওই যে x2 এর ভ্যালু বার করা ভুল আছে। ঠিক আছে, x2 এর ভ্যালু বার করা কিভাবে ভুল আছে দেখো, আমাদের x2 কোথায় থেকে, এখান থেকে এই পর্যন্ত না, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 200, ওকে। আর এই পুরোটা হচ্ছে 2 মিটার, কিন্তু এই অর্ধেকটা কত 1 মিটার না, তাহলে এই 1 মিটারের অর্ধেক পর্যন্ত কত 50, তাহলে এখানে 250 হবে। এটা এখানে 300 ধরে এরা করছে, এই যে 300 ধরে করার কারণে মানটা একটু বেশি আসছে, এটা তোমাদের 250 ধরে করতে হবে। ঠিক আছে, তো বইয়ের একটু ভুল আছে, এটা তোমরা কারেকশন করে নাও অ্যান্সারে। তাহলে আশা করতেছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এবং ডিফ্লেকশনের পরিমাণ কি হলো 0.157 পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্সের পরিমাণ। তাহলে আশা করতেছি সাধারণভাবে স্থাপিত বিমের এই ধরনের ম্যাথগুলো তোমরা এখন করতে পারবা। এখন আসলে তোমাদের আরো একটু ভিন্ন টাইপের কয়েকটা ম্যাথ করে দিয়ে অধ্যায়টা আমি শেষ করে দিই। এখন আমি তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ একটা ম্যাথ সমাধান করে দেবো। আশা করতেছি এই ম্যাথটা যদি আমি তোমাদের সমাধান করে দেই, তাহলে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। তো এক্ষেত্রে আমাদের তোমাদের এখানে একটু বোঝার বিষয় আছে, একটা ঝামেলাও আছে চিত্রের মধ্যে, তোমাদের বইয়ের চিত্রটা একটু ভুল আছে। ঠিক আছে, তো তোমাদের বিষয়টা এখন বুঝতে হবে, বুঝে নিজে নিজে করতে হবে। তাহলে আসলে আগে করে দিই, তারপর তোমরা নিজেরা ট্রাই করে এই ধরনের যতগুলো ম্যাথ আছে। এখানে দেখো বলা আছে তোমাদের প্রশ্নে যে চিত্রে তোমাদের দেওয়া আছে যে ডিফ্লেকশনের পরিমাণ বের করো ডি বিন্দুতে। ঠিক আছে, অর্থাৎ এই যে বিমের ডি বিন্দুতে আমাদের ডিফ্লেকশন বের করতে বলছে। তাহলে ডিফ্লেকশন ডি বিন্দুতে যেহেতু বের করতে বলছে একদম সেন্টারে, এবং এটা একটা কি প্রতিসম বিম, দেখো এই যে মাঝখান থেকে 2 মিটার দূরে 300 কেজি 3000 কেজি লোড আছে, এবং মাঝখান থেকে 2 মিটার দূরে এদিকেও 3000 কেজি লোড আছে, তাহলে এটা একটা প্রতিসম বিম। ঠিক আছে, তাহলে মাঝখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে। এক্ষেত্রে যেহেতু আমি ম্যাক্সিমাম বের করতে বলছি, আরো তো সহজ, এবং এর ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু 10⁶, এগুলো একটু প্রিন্ট মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বুঝে নিও। আর আমাদের বিমের আকার দেওয়া, আয়ের ভ্যালু দেওয়া আছে, অবশ্যই এখানে আমাদের বার করতে হবে না। আয়ের ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমাদের 10⁵ সেন্টিমিটার/4, ওকে। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের মান দেওয়া আছে। এখন তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের রিয়াকশন ফোর্স বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু প্রতিসম বিম সবগুলো লোডের যোগফল। ঠিক আছে, সবগুলো লোড কি কি এখানে দেখো 3000 আছে, প্লাস 4000 আছে, প্লাস আবার 3000 আছে। ঠিক আছে, তাহলে সবগুলো যোগ করে তুমি যদি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে তুমি পাবা হলো 5000 কেজি লোড। ঠিক আছে, রিয়াকশনে। তাহলে এখন আমরা কি করব, বিএমডি ড্র করব। তো বিএমডি ড্র করার ক্ষেত্রে তোমাদের চিত্রে বইয়ে যদিও দেখে মনে হচ্ছে, মানে দেখে তোমরা বুঝতে পারবে না, এখানে একটু ঝামেলা আছে। তো বিষয়টা হবে এরকম, দেখো আমরা তো জানি যে সাধারণভাবে স্থাপিত বিমের 2 সাপোর্টে বিএমডির পরিমাণ কত 0। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, 0 থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো। তাহলে এই লোডের জন্য আসলে আমরা হিসাব করি, এই লোডের বাম পাশে একটাই লোড আছে, সেটা হচ্ছে এ রিয়াকশন ফোর্স। ঠিক আছে, তাহলে এ রিয়াকশনের পরিমাণ কত 5000, এবং দূরত্ব হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এই বিন্দুতে মোমেন্ট পেলাম হচ্ছে 10,000, ওকে 10,000। তাহলে এখান থেকে আমাদের এখন এটা কিভাবে যুক্ত করবে এই পয়েন্ট পর্যন্ত, যেহেতু বিমের উপর লোড নেই, হেলানো সরল রেখা দ্বারা যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই পয়েন্টের জন্য বার করবো। তাহলে এই পয়েন্টের বাম পাশে হিসাব করে আসো। তাহলে এই পয়েন্টের বাম পাশে যে লোডগুলো আছে সেটা কি 3000 কেজি আছে, সেটা 2 মিটার দূরে, এবং সেটা কি দিচ্ছে দেখো তো, এই বলটা যদি এদিকে ঘুরে তাহলে সেটা কি নেগেটিভ মোমেন্ট না, তাহলে -3000 ইন্টু 2 মিটার দূরে এই পয়েন্ট থেকে এটা আমরা মোমেন্ট পাইলাম। এখন এখান থেকে আবার সাপোর্টের রিয়াকশন দিচ্ছে একটা মোমেন্ট এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে এটা উপরের দিকে দিচ্ছে, সেটা কতটুক, এই বলের পরিমাণ হচ্ছে 5000, এবং সেটা পজিটিভ মোমেন্ট দিচ্ছে জন্য প্লাস হলো এখানে। ঠিক আছে, এই যে উপরে ক্যালকুলেটরটা একটু লক্ষ্য করো। ঠিক আছে, এই যে +5 5000 ইন্টু হচ্ছে আমাদের দূরত্ব কত, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 4, তাহলে আসতেছে দেখো 14000। ঠিক আছে, তাহলে আমাদের এটা আসতেছে একক দশক শতক হাজার ওজন 14000। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কি হবে, এইরকম একটা লোড দিয়ে যুক্ত করতে হবে। যদিও দেখে মনে হচ্ছে একদম একটা সরল রেখায় উঠে গেছে, এটা একটা সরল রেখায় উঠবে না, এটা একটু ভাবে ভেঙে যাবে। ঠিক আছে, একটু উপরের দিকে চলে যাবে, অর্থাৎ এটা পুরোটা মিলে একটা ত্রিভুজ মনে হলো, এটা কিন্তু একটা ত্রিভুজ না। ঠিক আছে, এটা কিন্তু ভাঙছে এখানে। তাহলে এই পাশেও সেম ভাবে কি হবে, যেহেতু লোড এই পাশেও সেম,
এভাবে নিচে নেমে যাবে, অর্থাৎ এখানে আগে নামবে, এখানে আগে নামবে, তারপরে আবার এখানের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের চিত্রটা কি রকম হচ্ছে, এই পাশের এই যে এই পাশের টুকু শুধু আমি নিচে ড্র করতেছি, হ্যাঁ এইরকম হচ্ছে। প্রথমে এই যে এইভাবে নামতেছে, তারপরে এইভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রটা হবে এইরকম, কিন্তু এখানে চিত্র দেখে মনে হচ্ছে পুরোটাই একটা মানে একক ত্রিভুজ মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা এরকম হবে না আর কি। ঠিক আছে, তো এটা আমাদের এখন কি করতে হবে, বিএমডি পাইলাম, তাহলে বিএমডির সাপেক্ষে আমাদের এখন ডিফ্লেকশন বের করতে হবে। তাহলে আসলে এখন আমরা ডিফ্লেকশন বের করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা স্পর্শক হবে এই যে সর্বোচ্চ যেখানে হচ্ছে সেখানে, যেহেতু সর্বোচ্চ বের করতে বলছে, আর একটা আমরা হয় এই পাশে নিব, না হলে এই পাশে নিব, যে কোনো এক পাশে নিতে পারি। তাহলে আমি এই পাশে নিচ্ছি। তাহলে আমাদের এইটুকুর মধ্যে ক্ষেত্রফল হচ্ছে কতটুকু, এই যে এতটুকু যেটা আমি নিচে ড্র করলাম। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা দেখো তো কোনো শেপের মধ্যে পড়ে, কোনো শেপের মধ্যেই পড়ে না, এটাকে আমাদের কি করতে হবে, তাহলে এখন ভাঙতে হবে। তাহলে আমরা এই বরাবর একটা লাইন টেনে এটাকে ভাঙতে পারি, আবার এই বরাবর লাইন টেনে একটা ভাঙতে পারি। তাহলে এখানে ক্ষেত্র কয়টা হলো, তাহলে দেখো তো ক্ষেত্র হইল হচ্ছে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তাহলে তিনটার জন্য আলাদা আলাদা করে এর ভ্যালু বের করতে হবে এবং এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো বের করে ফেলি। তাহলে ক্ষেত্রে আমাদের A1 হবে হচ্ছে, এগুলো আমরা এই পাশে বার করি, হ্যাঁ তাহলে জায়গা থাকবে। A1 হবে হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র কোনটা, এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আমাদের আবার দেখো একটু ঝামেলা আছে। এই ক্ষেত্রে আমাদের এই যে এই পাশেও 3000 ছিল, এই পাশেও 3000 ছিল, তাহলে এখানেও আমাদের কি হবে, এখানেও আমাদের 10,000 কেজি সেন্টিমিটার কি হবে, কেজি মিটার মোমেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, 10,000 কেজি মিটার মোমেন্ট উৎপন্ন হবে এই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই যে নিচের দিকে নামে আসলাম আমরা। ঠিক আছে, তাহলে এই জায়গার ভ্যালু কত আমাদের, এই যে এই জায়গার ভ্যালু হচ্ছে 10,000। ওকে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন আমাদের এখানে ভালোভাবে কিছু জিনিস বুঝতে হবে, সেটা দেখো। এক নাম্বার ক্ষেত্র হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে আমরা, আচ্ছা বইয়ে যেভাবে দেওয়া আছে ওভাবেই করি। এটা 1 নাম্বার দেওয়া আছে, এটা 2 নাম্বার দেওয়া আছে, এটা 3 নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1 নাম্বারের জন্য আমাদের ভূমি হবে হচ্ছে এই যে এটা হবে হচ্ছে ভূমি, এটা হবে হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে আসো A1 বার করি। তাহলে এখানে ভূমি কত, এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত কত, 2 মিটার। 2 ইন্টু আমাদের হাফ থাকবে অবশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা কতটুকু দেখো তো। এই ত্রিভুজের ক্ষেত্রে যে এখানে আমাদের এতটুকুর, এই জায়গার এতটুকুর মান কত, 10,000, তাহলে এর সঙ্গে 10,000 গুণ। ঠিক আছে, তাহলে 10,000 যদি তুমি গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা, এখানে পাবা হচ্ছে A1 ইজ ইকুয়াল টু পাবা হলো, এই হাফ আর 2 কেটে যাবে, তাহলে 10,000ই থাকতেছে, এটা পাবা হচ্ছে কেজি মিটারে। ওকে, মিটার স্কোয়ারে। তাহলে এটাকে যদি কেজি সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যায়, তাহলে পাবা হচ্ছে এর সঙ্গে 100 দিয়ে, এই 10,000-এর সঙ্গে 100 স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এর তখন কি হয়ে যাবে, কেজি সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এখানে শূন্য কাটা আসলো, টোটাল 6টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখন A2 বার করতে হবে। তাহলে A2 এর জন্য কি করতে হবে, দেখো A2 হচ্ছে আমাদের এই যে এই আয়তক্ষেত্রটা। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি হলো ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে এখানে আমাদের ভূমি কত আছে দেখো তো, ভূমি আছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদের A2 হবে কি, A2 ইজ ইকুয়াল টু হবে 2 গুণন এই বাহু কত, এই বাহু আর এই বাহু তো সেম, তাহলে এটাও হবে কত, 10,000, তাই না? ঠিক আছে, তাহলে এটা হলো হচ্ছে 20,000 একক আসবে। এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার, এটাকে যদি আমরা কেজি সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যেতে চাই, তাহলে এই যে এটার গুণফলের সঙ্গে আবার 100 স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা কিছু পাবো কেজি সেন্টিমিটার স্কোয়ারে পাচ্ছি। এখন তাহলে আমাদের কি করতে হবে, দেখো A2 পাইলাম, এখন আমরা A3 বার করবো। A3ও সেম ভাবে কি একটা ত্রিভুজ ক্ষেত্র না, তাহলে এটা হবে হাফ ইন্টু এটার ভূমি কি দেখো তো, ভূমি যদি আমরা এটা ধরি, তাহলে ভূমি হচ্ছে 2 মিটার 2, এবং আমরা উচ্চতা ধরবো কোনটা, উচ্চতা ধরবো হচ্ছে এই যে উপরের যে অংশটুকু আছে, এই উপরের অংশটুকু। ঠিক আছে, তাহলে উপরের অংশটুকু কতটুকু হবে দেখো তো, আমাদের নিচে থেকে এই যে এই টপ পর্যন্ত হচ্ছে হচ্ছে 14,000, কত, 14,000, অর্থাৎ এই যে নিচে থেকে বিএমডির এখান থেকে ও টপ পর্যন্ত ভ্যালু কত, 14,000, আর এখান থেকে এই পর্যন্ত ভ্যালু কত, 10,000, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে, 4,000 হবে। ঠিক আছে, তাহলে 14,000 থেকে যদি আমরা 10,000 বাদ দেই, তাহলে এই যে 4,000 পাচ্ছি। কিভাবে বুঝলা, আগে বলে দেখো। এই যে এখান থেকে টপ পর্যন্ত 14,000, ঠিক আছে, এই যে উপরে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান যেটা, আর আমরা এই পয়েন্টের পাইছি হচ্ছে এখান থেকে 10,000, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত 10,000, তাহলে টোটাল হচ্ছে 14,000, এখান থেকে এই পর্যন্ত 10,000, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, 4,000, তাহলে এর উচ্চতা হবে হচ্ছে 4,000, 4,000 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে 4,000, এটা আসবে হচ্ছে কেজি পার মিটার স্কোয়ারে আসবে, এটাকে সেন্টিমিটার নিলে কি করতে হবে, 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা কিন্তু পেয়ে গেলাম। এখন আসো x1 এর ভ্যালু বার করি। x1 এর ভ্যালু কি হবে,
মাপন বিন্দু কোনটা? এখানে মাপন বিন্দু আমরা এখান থেকে একটা স্পর্শক নিচ্ছি, আর এই বিন্দুতে একটা স্পর্শক আছে, এই দুই স্পর্শকের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি y এর মান। তাহলে মাপতেছি কই থেকে? এই যে এই বিন্দু থেকে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমাদের মোমেন্টগুলো নিতে হবে, সো মোমেন্ট নিতে হবে, হ্যাঁ। তাহলে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব ওই বিন্দুর সাপেক্ষে নিতে হবে। তাহলে এখান থেকে মাপন বিন্দু যেহেতু এখানে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে? চূড়া থেকে 2/3 এবং ভূমির মান হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে এটা তুমি পাবা হচ্ছে 133.33। তাহলে x2 কি হবে দেখো, মাপন বিন্দু এখানে, x2 ক্ষেত্র হচ্ছে এখানে, তাহলে মাপন বিন্দু থেকে আগে ক্ষেত্র পর্যন্ত আসতে হবে, তাহলে এটা কত? 200। এখান থেকে এই পর্যন্ত কত? 200 সেন্টিমিটার। প্লাস এখান থেকে আবার এই এই যে আমাদের আয়তক্ষেত্র আছে, তার আমাদের হচ্ছে এই যে এই বাহুর মান কত? এই বাহুর মান হচ্ছে 2 মিটার, অর্থাৎ 200 সেন্টিমিটার। তাহলে এর অর্ধেক কত হবে ভাইয়া? 100। তাহলে এখানে আমাদের 100 দিলে আসবে হচ্ছে 300 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের কি করতে হবে? x3 নিতে হবে। ঠিক আছে, তাহলে x3 কোনটা? এই যে উপরের এই ত্রিভুজটা। তাহলে মাপন বিন্দু থেকে এই পর্যন্ত কত? 200। ওকে, এবং এই ত্রিভুজের ভূমি কত? আবার 2 মিটার, ভূমি হচ্ছে 2 মিটার। তাহলে এটা হবে হচ্ছে 2/3, যেহেতু চূড়া থেকে যাচ্ছি ভেতরের দিকে, 2/3 200। ঠিক আছে, আমি এটা একটু নিচে লিখতেছি, x3 ইজ ইকুয়াল টু, এখানে আছে 200 প্লাস এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 133.33। তাহলে টোটাল পাচ্ছ কত? x3 ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 333.33। ঠিক আছে, তাহলে দেখো x3, x2 এবং x1 এখানে পাইলাম। ঠিক আছে, আর এখানে আমাদের তো এই যে a1, a2 এবং a3 পাইলাম, তাই না? পাইছে কিন্তু। এখন তাহলে আসো আমরা কি করব, এখন তাহলে আমরা এটার হিসাব করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, ওকে, চলো শুরু করি। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে কি ভাইয়া? সূত্র হচ্ছে am ইজ ইকুয়াল টু a1 x1, সরি am লিখি বারবার, এটা হচ্ছে y max হবে, a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইডেড বাই ei। তাহলে এখানে আমাদের i এর ভ্যালুটা আবার বার করে নিতে হবে, ওটা লাগবে না, এখানে আমাদের i এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে আমাদের y ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, আমরা মানগুলো বসাইয়ে দিই, মানগুলো বসালে কি কি পাবো দেখো, মানগুলো বসালে পাচ্ছি হলো a1 এর ভ্যালু কত, এটা আমরা পুরোটাকে হিসাব করে লিখতে পারি হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখতে পারি, তাই না? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ও যে কথা, এটা পুরোটা হিসাব করে লিখলেও তাই কথা, আমরা একটু ছোট করে লিখলাম যেহেতু জায়গা কম। x1 এর ভ্যালু হচ্ছে 133.33। এরপরে x2 যেটা আছে, এটা হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, 20 ইন্টু 20 10 টু দি পাওয়ার 8, 20 টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাও হবে, অথবা তোমরা এর সঙ্গে করতে পারো, এইভাবে লিখতে পারো। এখন আমরা লাইনটা একটু নিচের দিকে নিয়ে নিই, ওখানে যেহেতু জায়গা নেই, এখান থেকে এই অংশটুকু আবার আলাদা, যদিও এগুলো একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু নোট করার চেষ্টা করো, না ছাড়া পরে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এখানে আমাদের এ পর্যন্ত হলো 2 নাম্বার সেকশনের a1 পর্যন্ত, a2 পর্যন্ত হলো। তাহলে x2 কত? x2 হচ্ছে 300। ঠিক আছে, তাহলে এর সঙ্গে আবার প্লাস করতে হবে কি x3, x3 আমাদের x3 এর আগে আমাদের a3 নিতে হবে, a3 হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে এর সঙ্গে গুণ হবে আবার হচ্ছে আবার x3 333.33, এর নিচে থাকবে ei। তাহলে e এর ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, i এর ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা যদি তোমরা সম্পূর্ণটা তুলো এবং তুলে হিসাব করো, তাহলে আসবে দেখো 10 টু দি পাওয়ার 8 ইন্টু 133.33 প্লাস 20 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 20 ইন্টু হবে না, 2 ইন্টু হবে, হ্যাঁ 20 ইন্টু হবে না, 2 ইন্টু হবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এর সঙ্গে আমাদের গুণ আছে কত? 300। হ্যাঁ, এই যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 থেকে 300, তারপর প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এর সঙ্গে গুণ আছে হচ্ছে আমাদের আবার 333.33, ভাগ হবে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা হিসাব করলে দেখো আসতেছে, এটা কি আমাদের কোথাও ভুল হইলো নাকি? আমাদের মনে হয় এখানে একটু ভুল হয়েছে, আমরা মানগুলো একটু আরেকবার দেখি। এখানে আমাদের এটাকে ক্যালকুলেশন করলে কয়টা শূন্য হচ্ছে? এখানে 3টা, এখানে 4টা হচ্ছে, এখানে আমাদের 10 টু দি পাওয়ার 7 হবে।
একটু ঝামেলাপূর্ণ ম্যাথ এগুলো, হ্যাঁ একটু সাবধানে করা লাগবে। আমাদের মনে হয় মান উঠাতেই ভুল হয়েছিল, আবার একটু উঠাই। 10 × 10⁸ ইন্টু 133.33 প্লাস 2 × 10⁸ ইন্টু 300 প্লাস 4 × 10⁻7 ইন্টু 333.33 ভাগ হচ্ছে 2 × 10⁵ দেওয়া আছে কি এর ভ্যালু, নাকি 6 দেওয়া আছে? 10⁵ দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছিল, 10⁵ দেওয়া আছে এর ভ্যালু। 2 × 10⁵ দেওয়া আছে হচ্ছে আমাদের আই এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এই যে ঠিক আছে, এখন মান চলে আসছে 4.33 সেন্টিমিটার। তোমাদের বইয়ে কিন্তু এটাই আসছে অ্যান্সার, দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের মিলে গেছে। তো আমাদের একটু মানগুলো বসাইতে ভুল হয়েছিল, এখানে আমাদের 4-এর পরে এই যে 3টা, এখানে 4টা শূন্য, 7টা শূন্য আমরা ভুলে 8টা শূন্য বসাই দিয়েছিলাম, 10-এর উপর পাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর এখানে 20-এর উপর পাওয়ার না দিয়ে তোমার 2 × 10⁸ লিখবা, ঠিক আছে। অর্থাৎ তোমরা ডাইরেক্ট চাইলে এই মানগুলো এখানে বসে দিতে পারো, আমি একটু শর্ট করে লিখছি, বসে দিয়ে হিসাব করলে আমরা এটা পাচ্ছি। তো আশা করতেছি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। এই টাইপের এখন যত ধরনের ম্যাথ আসুক তোমরা সবগুলো সমাধান করতে পারবা। আমি এখন এই অধ্যায়টা এখানে শেষ করতেছি, এরপর থেকে আমি তোমাদের হয়তোবা অন্য কোনো একটা সাবজেক্ট শুরু করব। আর এই অধ্যায়টা এখানে শেষ করছি, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।